ক্লিয়ার? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার। ক্লিয়ার হয়েছে না আপনি? শোনা যাচ্ছে স্যার। স্যার এই শীটটা আমাদের দিলে একটু ভালো হতো স্যার, আমাদের যদি মেইল করে দেওয়া যেত। এই শীটটা তো আমি মেইল করতে পারবো না, এটা একতে দেয়া আছে। তো আপনি তো আপনি ক্লিয়ার হয়েছেন কিনা সেটা দেখেন, না দেখলে না ক্লিয়ার হলে আমি আবার বুঝাবো, অসুবিধা নেই। কিন্তু এটা তো এখন মেইল করার সমস্যা, এটা সব আমি আইসিএম কে দিয়ে দিয়েছি, আমি সরাসরি কিছু করতে পারবো না, ওখান থেকে নিতে হবে। স্যার কিন্তু এইটা তো স্যার আপনার যে 6 নম্বর সেশনে স্যার আপনার যেভাবে স্টার্ট হয়েছে না, আপনার আমরা যে শীটটা পেয়েছি ওখানে স্যার স্টার্ট হয়েছে পারচেজ অফ মার্চেন্ডাইজ দিয়ে। এই আপনার এই অঙ্ক রিলেটেড এই অঙ্কটা ছিল না, কোশ্চেনটা ছিল না। কোশ্চেনটা ছিল না? না এর মধ্যে আমাদের সেশন 1 থেকে 5 পর্যন্ত দেওয়া হয়েছে। না এটা তো আলাদা যদি একটু ভেঙে বলা যায়, ব্যাপারটা হইছে এরকম, কোশ্চেনের জন্য আলাদা একটা পিডিএফ দেওয়া হয়েছিল, কিন্তু এটার যে অ্যানসারটা সেই অ্যানসারটা জার্নালে ছিল না। এটাই বুঝাতে চাইছি। হ্যাঁ অ্যানসারটা কোনো অ্যানসারই আমি দেই নাই, শুধু প্রবলেমগুলো দিয়েছি। কারণ অ্যানসার যদি দিয়ে দেই তাহলে আমার এখানে পার্টিসিপেন্ট হবে 10 থেকে 15 জন, সবাই নিজ নিজ বাসায় বসে সবাই পেরে যাবে আর কি, ক্লাস আর করার প্রয়োজন হবে না। স্যার একটু স্ক্রল ডাউন করবেন, এবং তখন ফেলের সংখ্যা আরো বেড়ে যাবে। বলুন আপনারা দরকার হলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেন। ক্লিয়ার হয়েছেন? আপনি যিনি কোশ্চেন করেছিলেন তিনি কি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা কি শুরু করব নূতন ইসে? ইয়েস স্যার। ওকে আচ্ছা 3 অক্টোবর বলুন। 3 অক্টোবরে এখানে যে টু সেলস ট্যাক্স 14 টাকা আসছে, এটা ঠিক আছে। এটা যে 17.5% 80 টাকার এইটা আছে, কিন্তু মানে ডেবিট যে 94 টাকা ডাইরেক্ট করলাম, যে এটা কি এরকম হতো না স্যার যে মানে ডেবিট হতো হলো 80 টাকা আর সেলস ট্যাক্স হতো 14 টাকা, আর সেলস টু সেলস হতো হলো 94 টাকা, এরকম হতো না স্যার? না, আপনি যা বলেছেন সবই ভুল। এখন যেটা আছে এটাই অ্যাকুরেটলি কারেক্ট। কোশ্চেনটা দেখতে পাই একটু? আপনি চিন্তা করেন, সোল্ড গুডস টু এইচজি এর কাছে বিক্রি করেছে 80 টাকায়। তাহলে 80 টাকা যখন বিক্রি করছে, সোল্ড মানে সেলস অলওয়েজ ক্রেডিট হবে 80 টাকা। সে 80 টাকা আমি ক্রেডিট করেছে, যে সেলস ক্রেডিট করেছে 80 টাকা। এতটুকু বুঝেছেন? জি স্যার, এটা ক্রেডিট আছে। ওকে, এখন কোন ক্রয় বা বিক্রয় এই আপনার সেলস ট্যাক্স ছাড়া হবে না, ট্যাক্স দিয়ে ক্রয় করতে হবে, ট্যাক্স দিয়ে বিক্রি করতে হবে। সো দ্যাট এই 80 টাকার উপরে আবার 17.5% হিসাব করলে 14 টাকা। তাহলে আপনি যার কাছে বিক্রি করেছেন ওর কাছ থেকে টোটাল 94 টাকা আদায় করবেন। আচ্ছা, আপনি যদি কিছু কিনতে যান বাজারে, তাহলে সে আপনি একটা জামা কিনলেন বা শার্ট কিনলেন বা টি শার্ট কিনলেন, আপনি তো বুঝতে পারলেন না, আপনি তো 2000 টাকা দিয়ে একটা টি শার্ট কিনলেন বা 5000 টাকা দিয়ে একটা টি শার্ট কিনলেন, কিন্তু ওই 5000 টাকার ভিতরে সে ট্যাক্স আদায় করে নিয়ে নিছে। হয়তো টি শার্টটা অরিজিনাল দাম ছিল হয়তো 4000 টাকা, ওই 1000 টাকা যোগ করে আপনার কাছ থেকে 5000 টাকা টোটাল নিয়েছে। আপনাকে হয়তো এরকম ভেঙে বলে নাই, কিন্তু এই অঙ্কে ভেঙে বলেছে যেখানে সেলস ট্যাক্স আছে 17.5। তাহলে আমি এই জন্য আলাদা সেলস ট্যাক্স রেখেছি আর অরিজিনাল সেলস ভ্যালু রেখেছি, আর আপনার কাছ থেকে টোটাল টাকাটা সে নেবে দোকানদার, এই যে 94 টাকা টোটাল। এবার কি ক্লিয়ার হয়েছেন? হয়েছে স্যার। স্যার কোশ্চেনটা দেখতে এত আসতে বললেন কেন? হয়েছি না, ব্যাপারটা স্যার আমার কাছে এটাই ছিল যে এই 94 টাকা যে মিলিয়ে দিব, এই 94 টাকার মধ্যে সেল ট্যাক্স আছে হলো 14 টাকা। তাহলে যদি আমি এইচজি অ্যাকাউন্টে 80 টাকা দিছি, আবার সেলস ট্যাক্স 14 টাকা দিছি, ওই তো 94 টাকাই হলো। আর টু সেলস হলো আপনি দেননি তো, আপনি ভুল বলতেছেন। আপনি দিছেন কোথায়? আপনি বারবার দিছেন বলতেছেন কেন? আপনি বিক্রি করেছেন,
আপনি 80 টাকায় জিনিস বিক্রি করেছেন, এটা তো সেল হয়েছে, আপনি তো সেল করেছেন, আপনি যখন সেল করেছেন, আপনি যখন সেল করেছেন, ধরুন আপনি নিজে একজন ব্যবসায়ী, আপনি একটা টি শার্টের দোকান আছে আপনার কাছে, এখন আপনি যখন একটা টি শার্ট বিক্রি করলেন তখন মনে করেন আপনি বিক্রি করেছেন 94 টাকায়। জি, আপনি টি শার্টটা ধরেন বিক্রি করেছেন 94 টাকা। এখন আপনি নিজে যখন এন্ট্রি করবেন তখন আপনার খাতায় আপনি 80 টাকা সেলস দেখাবেন আর গভর্নমেন্টকে আপনি 14 টাকা দিয়ে দেবেন। আপনি যার কাছে বিক্রি করছেন তার কাছ থেকে 94 টাকায় আদায় করবেন। আচ্ছা, এবার কি বুঝেছেন নাকি না? ঠিক আছে, ঠিক বুঝতে পেরেছি। না, খুব বেশি জোরে বললেন না। না, পারছি স্যার, এবার পারছি। স্যার নন কমার্স তো এজন্য স্যার। না, নন কমার্স হলে আপনি তো কিছু তো কেনাকাটা করেন নাকি? জি স্যার। কেনাকাটা করলে আপনি যখন যেই টাকা দিয়ে কিনলেন সেই টাকাই হলো 94, আপনি 94 টাকা দিয়ে কিনলেন। আচ্ছা, কিন্তু তার ভিতরে অরিজিনালি জিনিসের দাম হলো 80 টাকা আর হলো ট্যাক্স আছে 14 টাকা। আপনি যদি একটা ঔষধ কিনতে যান, ঔষধের উপরে দেখবেন যে ইনক্লুডিং ট্যাক্স। হ্যাঁ, তো ট্যাক্স সহ আপনি এই ওষুধটা কিনেছেন 94 টাকা। এখন ট্যাক্স কত আপনি তো জানেন না। না, তো ওই দোকানদার জানে ওখানে ট্যাক্স কত, সেই 14 টাকা আলাদা করে রেখে দিছে। জি স্যার, আপনি তো জানার দরকার নেই, আপনার জানতে হবে আপনি কত টাকা দিয়ে ওষুধ কিনবেন। আপনি ওষুধ কিনেছেন একটা প্যাকেট 94 টাকা দিয়ে। ক্লিয়ার স্যার। স্যার এই দেশের বাইরে মনে হয় এক্সক্লুডিং ট্যাক্স হয় বেশি, আর বাংলাদেশে ইনক্লুডিং ট্যাক্স হয় বেশি, এই জন্য আমাদের এই কনফিউশনটা হয় মনে হয়। হ্যাঁ, রাইট, আমাদের ম্যাক্সিমাম ইনক্লুডিং ট্যাক্স থাকে, এটা ঠিক বলেছেন। আপনি যে কোনো পণ্যে দেখবেন, আবার অনেক সময় পণ্যে যারা ব্র্যান্ডে দেখবেন, ব্র্যান্ডের দোকানে যদি যান বলা থাকে 5000 টাকা আপনার লিস্ট প্রাইস আর 500 টাকা ট্যাক্স, টোটাল 5500 এভাবে বলা থাকে অনেক জায়গায়। আবার এখন কিন্তু অনেক জায়গায় এরকম ক্লিয়ার বলা থাকে। অথবা ট্যাক্সের পরিবর্তে ভ্যাট পাবেন, ভ্যাট বাংলাদেশে ম্যাক্সিমামই ভ্যাট পাবেন, যে 5000 টাকা পণ্যের দাম অ্যাড ভ্যাট 500, টোটাল প্রাইস হলো 5500। ওই সেই জিনিসটাই আমি এখানে আলাদা করেছি। স্যার ওই কারেকশনে যাব এখন স্যার, কারেকশনে একটা যান কারেকশনে, বলেন 3 নাম্বারটা স্যার। 3 নম্বর সি। হ্যাঁ, কি বলেছে? দি ফার্স্ট স্যালারি পেমেন্ট দিস মান্থ এপ্রিল, দ্যাট মিন্স এপ্রিল মাসে যখন পেমেন্ট করেছে বেতন, তখন 1900 টাকা সে পেমেন্ট করেছে। জি। হুইচ ইনক্লুড মানে এই 1900 টাকার ভিতরে। জি। হুইচ ইনক্লুড বলতে এই 1900 টাকার ভিতরে কি আছে? টাকা 700 টাকা আছে। কি জন্য আছে? অফ স্যালারি পেয়েবল অন মার্চ 31, অর্থাৎ মার্চ 31-এরও বেতন আছে 700 টাকা, আর এপ্রিল মাসের বেতন হলো 1200। এই টোটালটা আপনি দিয়ে দিয়েছেন 1900। জি। তাহলে 1900 জন পেমেন্ট করেছেন, এপ্রিল মাসের 1200 আর গত মাসের 700 টাকা, টোটাল 1900 টাকা পেমেন্ট করেছেন। এখন বলেছে দি পেমেন্ট ওয়াজ রেকর্ডেড অ্যাজ এ ডেবিট টু স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্সেস 1900 টাকা। এটা আগে আপনি লেখেন খাতায় যে স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্সেস 1900 টাকা ডেবিট করেন। ডেবিট 1900 লেখছি স্যার। হ্যাঁ, ক্রেডিট করেন 1900 ক্যাশ। হ্যাঁ, এটা হলো সে করেছে অলরেডি, সে এটা ডান, সেটা রেকর্ড করেছে। এখন আপনার কাছে কারেকশন চাচ্ছে। আপনার কাছে কারেকশন মানে হলো কি, এই যে এক্সপেন্সেস, এই যে খরচটা, এই খরচটা তো 1900 টাকা পুরাটা তো এপ্রিল মাসের খরচ না। এপ্রিল মাসের খরচ কত? 1200 আর 700 তো মার্চ মাসের খরচ। কিন্তু সে কিন্তু ওই যে যখন এন্ট্রি করছে টোটালটাই এই মাসে খরচ দেখাইছে। এটা কি ঠিক করেছে? না, 700 টাকা বেশি। 700 টাকা বেশি, সেইটাই এখানে দেখেন। এই যে আমরা এই যে স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল, এই পেয়েবল এটা ছিল অ্যাকচুয়ালি পেয়েবল, গত মাসে লেখা ছিল পেয়েবল, সেটাকে আমরা ডেবিট করছি। পেয়েবল সবসময় ক্রেডিট থাকে, ওই জন্য ডেবিট করে তাকে নীল করে দিচ্ছি। আর এই যে স্যালারি এক্সপেন্সেস আপনি 2000 ছিল, এই 700 টাকা ক্রেডিট করে এখন 1200 টাকা হয়ে গেছে। এখন আপনি এই কারেকশনে কি মানটা উল্লেখ করলে ভালো হতো না? কোথায়? এই যে 700 টাকার এখানে লেখেন টু রেকর্ড দি পেমেন্ট অফ মার্চ, দি স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল অফ মার্চ
700 লেখেন, লিখে দেন এখানে। To record the salary and pay and wages which was payable for the month of March. তাই তো ক্লিয়ার হয়ে গেল আপনার। আচ্ছা কিন্তু স্যার বলুন। আচ্ছা এখানে 700 দিলাম আর আগের এন্ট্রিতে কিন্তু 1900 দিলাম। তাহলে আগে কিন্তু এখানে 700 বেশি দিলাম। এখন এই 700 কি এইটার থেকে মাইনাস বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি না যে আপনি 1900 দেন, ডেবিট করেন, বলছি করেছেন 1900 ডেবিট? 1900 ডেবিট করছি। এই যে 1900, এই যে 700 বার ক্রেডিট হলো না? হ্যাঁ। তাহলে ডেবিট থাকলো কত? 1200। তা আপনি তো এপ্রিল মাসে খরচও 1200। হ্যাঁ 1200। তো 1200 উপরে যে আবার ওই যে ডেবিটের তো 700 আছে স্যার। এটা তো ডেবিট না, এটা পেয়াবেল কে ডেবিট করেছি। গত মাসে পেয়াবেল দিয়ে স্যালারি এক্সপেন্সেস কে ডেবিট করছিল। এই পেয়াবেল তো খরচ না, এটা গত মাসের লায়াবিলিটি ছিল, এই মাসে দিয়ে দিয়েছেন। ওই জন্য গত মাসের এইটা আমি গত মাসে এটা ছিল ক্রেডিট, এই জন্য এই মাসে করেছি ডেবিট। এই জন্য ওই ক্রেডিট আর ডেবিট কাটাকাটি হয়ে গেছে। আচ্ছা, জিরো হয়ে গেছে। 1900 থেকে 700 বাদ দিলে 1200 হয়ে যাবে। এখন যদি আপনার ওই যে আপনাকে যে দুটা ডেবিট ক্রেডিট লিখতে বলছে, ওই দুইটা ডেবিট ক্রেডিট আর এইটা ডেবিট ক্রেডিট লিখে দেখেন, আপনার খাতায় ফাইনালি থাকবে স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্সেস 1200 ডেবিট থাকবে আর এই 1900 ক্যাশ ক্রেডিট থাকবে। কারণ আপনি নগদ তো দিয়ে দিয়েছেন 1900 টাকায়, তাতে তো আর কোনো ভুল নেই না। কিন্তু এই মাসের খরচ 1200 আর গত মাসের লায়াবেল, গত মাসে পেতো 700, এই দুইটা মিলে 1900 দিয়েছেন। সেজন্য গত মাসে যেমন এই মাসে যদি আবার বাকি থাকতো তাহলে আবার আমি করতাম কি, এই স্যালারি এন্ড ওয়েজেস এক্সপেন্স কে ডেবিট করতাম আর স্যালারি এন্ড ওয়েজেস পেয়েবল কে ক্রেডিট করতাম। কিন্তু এই মাসে তো বাকি নাই, এটা ছিল গত মাসের বাকিটা, মার্চ মাসের। সেজন্য ওই পেয়েবল কে ডেবিট করে ওটা নীল করে দিয়েছি। এখন আর কেউ বেতন আমার কাছে চাইতে পারবে না, কারণ এই যে ডেবিট হয়ে গেছে আর আগের ছিল ক্রেডিট, নীল হয়ে গেছে। এখন কেউ চাইলে আমি বলবো সব পেমেন্ট হয়ে গেছে, তুমি যে পাবা সেটা খাতাতে লেখা নেই। ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে, আর কিছু? আপাতত এতটুকুই স্যার। ওকে, প্র্যাকটিস করতে হবে। আমি যে সলিউশন করে দিয়েছি এই সলিউশন দিকে ভুলেও তাকাবেন না। সবাই তো বলতেছেন সলিউশন দেয়নি, সলিউশন দেয়াটা ভালো না ছাত্রের জন্য। একটা সলিউশন দিবেন স্যার, আর এই ধরনের প্র্যাকটিস আমরা আর অন্য করব। আপনি এই সলিউশন নিয়ে তাকাবেন না, আপনি একটা প্রবলেম পড়বেন, নিজে সলিউশন করবেন, করে তারপরে গিয়ে মিলাবেন যে আমার সাথে মিললো কিনা। যদি মিলে যায় তখন বুঝবেন যে আপনি জিনিসটা বুঝেছেন। ওকে, আমরা এখন ফর্মাল আস্তে আস্তে অঙ্কের ভিতরে যাচ্ছি। আমরা যে অঙ্কগুলা প্রথমে ধরবো সেটা হলো ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ ক্রয় এবং বিক্রির মাধ্যমে কি লাভ ক্ষতি হয় সেটা হিসাব করার জন্য যে স্টেটমেন্টটা করি আমরা, সেটাকে বলা হয় ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট করতে গিয়ে যে সমস্ত জিনিস আমাদের প্রয়োজন হয় সেই জিনিসগুলো আমি ফর্ম আকারে আপনাদেরকে দিয়েছি, যাতে কোনো বই পড়তে না হয়। যদি ফর্মটা আপনি বোঝেন, আমি এখন বুঝাবো, যদি বোঝেন তাহলে যে কোনো অঙ্ক আপনি করতে পারবেন। আর অঙ্ক না করে যদি ফর্মটা শুধু একা একা যদি আপনি একবার করতে পারেন আর আমার সাথে যদি মিলে যায়, ভাববেন যে আপনি 10টা অঙ্ক করে ফেলছেন। আমরা প্রথমেই তার একটা দেখবো যে সেটা হলো কস্ট অফ গুডস সোল্ড। এখানে বলেছি স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড, এটা কি ধরনের অ্যাকাউন্টস বলতে পারেন কেউ? না, আমি অ্যাকাউন্টস পড়িয়েছি। অ্যাকাউন্টস মেইনলি কত রকমের? না, আমি হিসাব স্যার, এটা অ্যাকাউন্টস কে আমরা নমিনাল অ্যাকাউন্টস স্যার, অ্যাকাউন্টস কে আমরা প্রথমে দুভাগে ভাগ করেছি, অন দি বেসিস অফ প্রেজেন্টেশন, অন দি বেসিস অফ রেকর্ডিং। রেকর্ডিং কে আমরা 3টা ভাগ করেছি আর প্রেজেন্টেশন কে আমরা 4টা ভাগ করেছি। সেখানে বলেছিলাম যে একটা টেবুলার ফরম্যাট, ইট ইজ এ টেবুলার ফরম্যাট, ইট ইজ অলসো টেবুলার ফরম্যাট। সেই জন্য আমরা বলেছি স্টেটমেন্ট, জিনিস সবগুলো বুঝতে হবে ক্লিয়ার। ইট ইজ অলসো এ
So that সেজন্য জি টি ফর্মে না স্যার এটা টি ফর্মে তো আমি দেখাচ্ছি না, আমি তো দেখাচ্ছি স্টেটমেন্ট ফর্মে, যে উপরে লিখে দিচ্ছি স্টেটমেন্ট, নট টি ফর্ম, স্টেটমেন্ট ফর্মে দেখাচ্ছি, টেবুলার ফরম্যাটে দেখাচ্ছি। সো প্রথমে যদি কখনো কোনো অঙ্ক আসে, প্রথমে দেখবেন যে কোশ্চেনের মধ্যে কোনো কোম্পানির নাম আছে কিনা, নামটা আগে লিখবেন, নেম অফ দ্য কোম্পানি। এটা হলো ফার্স্ট কাজ আপনার। তারপরে কি করতে বলেছে, যদি কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলে তাহলে আমরা লিখবো স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড হলো যে কোনো পণ্য বিক্রি করতে হলে তার সেই পণ্য বিক্রি করতে গিয়ে কত খরচ, সেটাকে আমরা বলি কস্ট অফ গুডস সোল্ড। যেই পণ্যটা আমি বিক্রি করলাম, করে ফেলছি অলরেডি, আমার কাছ থেকে চলে গেছে, সোল্ড অলরেডি আমার কাছ থেকে চলে গেছে, তার খরচ কত ছিল সেইটার থেকে সেইটা হিসেব আমরা করব, সেটাকে আমরা বলি স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড। যে পণ্যটা বিক্রি করা হয়ে গেছে তার খরচ কত। এবং নরমালি আমরা ফল লিখি ফর দি ইয়ার এন্ডেড, সাধারণত 1 বছরের জন্য হিসাব করি আমরা, যে 1 বছরে আমি কত মাল বিক্রি করলাম, তার খরচ কত ছিল, এজন্য আমরা লিখি ফর দি ইয়ার। এই এতটুকু লিখলে আপনি 1 মার্ক পেয়ে যাবেন। কিন্তু যদি অঙ্ক করেন আর এটুকু না লেখেন 1 মার্ক কম পাবেন। সো দ্যাট এই জিনিসটুকু আমাকে আগেই লিখতে হবে। এরপরে অঙ্ক স্টার্টই আমি দেখব কস্ট অফ গুডস সোল্ড এর প্রথম আইটেমই হলো ডাইরেক্ট ম্যাটেরিয়াল। এই কস্ট অফ গুডস সোল্ডে নরমালি আপনার তিনটা জিনিস নিয়ে আমরা খরচ হিসাব করি। এই কস্ট অফ গুডস সোল্ড বের করি 3টা আইটেম মাত্র। প্রথম আইটেমটাকে বলে ম্যাটেরিয়াল, দ্বিতীয় আইটেমটাকে বলে লেবার, তৃতীয় আইটেমটাকে বলে ওভারহেড। এই 3টা জিনিস মিলে সমস্ত খরচ। যারা নন কমার্স বুঝতেছেন কথাগুলো, স্যার এগুলো ম্যানেজারাল অ্যাকাউন্টে তো পড়ছি স্যার আমরা কয়দিন আগে। জি স্যার ম্যানেজারাল অ্যাকাউন্টে কয়দিন আগে পড়ছি স্যার, সবার জানার কথা। হ্যাঁ সবাই জানার কথা, তবে তার সাথে হয়তো একটু ডিফারেন্স হতেও পারে। হলে হলো, না হলে তো ভালোই, রিপিট হলো, আপনাদের জন্য ভালো হলো, আমার জন্য বোঝাতে সুবিধা হবে। সো দ্যাট আমরা কস্ট অফ গুডস সোল্ড যখনই করব তখনই আমরা ধরে নেব যে 3টা আইটেম নিয়ে খরচ বের করে। প্রথম হলো ম্যাটেরিয়াল, তারপর হলো লেবার, তারপর হলো ফ্যাক্টরি ওভারহেড। এখন ম্যাটেরিয়ালের ভিতরে আপনার যদি আপনার ম্যানুফ্যাকচারিং যদি আপনার কোম্পানি হয়, যে কোম্পানি আপনার পণ্য তৈরি করে বিক্রি করে, তার জন্য হবে র মেটেরিয়াল থেকে তার শুরু হবে। আর যদি সে পণ্য কিনে পণ্য বিক্রি করে তার জন্য শুধু হবে মেটেরিয়াল, র আর হবে না, র মেটেরিয়ালটা হবে না, কারণ সে পণ্য কিনে পণ্য বিক্রি করে। আর যদি কেউ পণ্য তৈরি করে বিক্রি করে তার জন্য হবে র মেটেরিয়াল। তো আমরা প্রথমেই বিগিনিং র মেটেরিয়াল, অর্থাৎ আপনার ফ্যাক্টরিতে প্রথমে আমরা বছরে প্রথমে আমার হাতে কি ম্যাটেরিয়াল ছিল সেই ফিগারটা আমি নেব আগে। এইটা আমি পাবো কোথায় বলতে পারেন? ওই যদি প্রিভিয়াস ইয়ারের ক্লোজিং ব্যালেন্স, যে প্রিভিয়াস ইয়ারের ক্লোজিং ব্যালেন্সে পাওয়া যাবে। যিনি বলেছেন যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ পড়েছেন তিনি বলেন তো এটা কোথায় পাওয়া যায়? কোনটা স্যার? এই যে রাইট, ট্রায়াল ব্যালেন্স থাকবে এটা। হ্যাঁ, আর এটা হলো বিগিনিং র মেটেরিয়াল। তাহলে ক্লোজিং র মেটেরিয়ালটা কোথায় পাবো? নিচে স্যার অ্যাডজাস্টমেন্টে। যারা নন কমার্স তারা এখান থেকে শিখে নিলেন যে ওপেনিং সবসময় থাকে ট্রায়াল ব্যালেন্সে আর ক্লোজিং সবসময় থাকবে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিতে। জি স্যার। তো আমরা ট্রায়াল ব্যালেন্স দেখে ট্রায়াল ব্যালেন্সের কোন সাইডে থাকবে, ডেবিট না ক্রেডিট পাশে? ডেবিট পাশে স্যার, কারণ ম্যাটেরিয়ালটা হলো রিয়াল অ্যাকাউন্ট। জি স্যার, রিয়াল অ্যাকাউন্ট এবং অ্যাসেট, সেই জন্য সে ডেবিট পাশে থাকবে। তাহলে আমরা ট্রায়াল ব্যালেন্স থেকে বিগিনিং ইনভেন্টরিটা নেব, তার সাথে আমি এবার যোগ করব আমি আবার কি কিনেছি এবছর, র মেটেরিয়াল কি কি কিনেছি, র মেটেরিয়াল পারচেজটা আমি যোগ করব। পারচেজ যোগ করার আগে পারচেজের সাথে আরো কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, সেটা করে নিতে হবে।
যেমন আমি কিছু ফেরত দিতে পারি, কেনার পরে কিছু মাল ফেরত দিতে পারি, কিছু আমি অ্যালাউন্স পেতে পারি, কিছু আমি ডিসকাউন্ট পেতে পারি। তাহলে আমি যদি রিটার্ন করি তাহলে তো আমি পুরো টাকাটা দেইনি। আমি যদি 5,000 টাকার মাল কিনে 1,000 টাকা রিটার্ন করি তাহলে নিশ্চয়ই আমি 4,000 টাকার মাল কিনেছি। ঠিক তদ্রুপ আমি যদি ওই ম্যাটেরিয়ালের উপরে যদি আমি কোনো অ্যালাউন্স পেয়ে থাকি তাহলে সেই অ্যালাউন্সটাও আমার কম পেমেন্ট করতে হয়েছে, এবং যদি কোনো ডিসকাউন্ট পেয়ে থাকি সেটুকু আমাকে কম পেমেন্ট করতে হয়েছে। সো দ্যাট এই তিনটা জিনিস যোগ করে আমি পারচেজ থেকে মাইনাস করব। মাইনাস যদি করি যে ফিগারটা পাবো সেই ফিগারটার নাম হলো নেট পারচেজ অফ র মেটেরিয়াল। নেট পারচেজ অফ র মেটেরিয়াল। এখন নেট পারচেজ যেটুকু আমি করলাম তার সাথে আমার থাকতে পারে ফ্রেট ইন, আমরা আলোচনা করেছি, ফ্রেট ইন আলোচনা করেছি, ফ্রেট আউটও আলোচনা করেছি। হ্যাঁ, ক্রয় পরিবহন আর বিক্রয় পরিবহন না হইলো না। ফ্রাইডে তো স্যার ক্রয় পরিবহনই। এফওবি শিপিং পয়েন্ট। ফ্রেট ইনটা হবে এফওবি এফওবি শিপিং পয়েন্ট, সেটাকে বলা হয় ফ্রেট ইন। আর এফওবি ডেস্টিনেশন সেটাকে হলো ফ্রেট আউট। ফ্রেট ইন সবসময় মালের সাথে যোগ হবে। জাহাজ ভাড়াকে আমরা বলি এখানে ফ্রেট ইন। The cost of the material কি বলবে ইম্পোর্ট, অর্থাৎ জাহাজকে ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে গিয়ে জাহাজকে যে ফেয়ার দেই আমরা, ভাড়া দেই, সেটাকে বলা হয় ফ্রেট ইন। সেটা মালের সাথে যোগ হবে। স্যার ছোট্ট একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার, আমরা এই ফ্রেট ইন ওয়ার্ডটা মানে আমি জাস্ট আমার কনসেপ্টটা ক্লিয়ার করতে চাচ্ছিলাম। আচ্ছা, ফ্রেট ইনটা আলাদা করে না দিয়ে যেহেতু এটা অলরেডি আমাদের মালের সাথে যোগ হচ্ছে, আমরা পারচেজের সাথে অ্যাড করে দিতে পারি না পুরোটা অ্যাকাউন্টটি আলাদাভাবে উল্লেখ না করে? তখন কি ভুল হয়ে যাবে ব্যাপারটা? পারচেজ করছেন শুধু র মেটেরিয়াল, কিন্তু ফ্রেট ইনটা তো আলাদা এক্সপেন্স না? হ্যাঁ, ওটা তো ঠিক আছে, মানে হেডিংটা তো আলাদা না একটা এক্সপেন্সে। আমরা হ্যাঁ সেটা একটা কারণ। আরেকটা হলো যে আপনি তো আগে হিসাব করবেন যে আপনি কিনলেন কতটুকু। আপনি তো নেট পারচেজটা আপনি হিসাব করা দরকার আগে। এখন আপনি টোটাল পারচেজের সাথে যোগ করে যদি আগেই দেন তাহলে তো আপনি নেট পারচেজ ফিগারটা পাবেন না, পাবেন উইথ ফ্রেট পাবেন। উইথ ফ্রেট পাবো, হ্যাঁ হ্যাঁ। তা আমরা তো আমাদের তো উদ্দেশ্য হলো ফ্রেটটা একটু আলাদা থাকুক, যেহেতু এটা একটা বড় ধরনের ফিগার, আর মালের দামটা আলাদা থাকুক। যদি আমাকে কখনো প্রয়োজন হয় সে আমি নেক্সট আবারও ইম্পোর্ট করব, সেক্ষেত্রে আমি যদি এই প্রিভিয়াস পারচেজে যাই আমি সেখান থেকে এই ফিগারটা তাড়াতাড়ি পেয়ে যাব। সেজন্য মূলত, আর এটা যেহেতু একটা বড় ফিগার, এটা কিন্তু মালের এমনও আছে যে মালের দামের চেয়ে অনেক সময় ফ্রেট বেশি হয়ে যায়। সেজন্যই এটা একটু বড় ফিগার বিদায়, এবং এটা হ্যাঁ নেট পারচেজটা আমরা আগে বের করে তার সাথে আমরা যোগ করি। পারচেজের সাথে যোগ হচ্ছে, কিন্তু সেই পারচেজটাই তো আপনি বের করবেন নেট, কতটুকু আপনি কিনলেন, যেটুকু আপনি ফেরত দিলেন সেটা তো আপনি পারচেজ না। তাহলে আপনার টোটাল ফ্রেট কস্টটা ওয়েট হবে যেটুকু আপনার ঘরে মাল আসছে তার উপরে ওয়েট হবে, যেটুকু ফেরত দিয়েছেন তার উপরে তো সেই ওয়েটটা নেবে না। ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা ফ্রেটটা যোগ করার পরে যে এটা ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে আমরা বলবো কস্ট অফ র মেটেরিয়াল পারচেজ। এবার আমার পারচেজ ফিনিশড হয়ে গেল। এবার আরেকটু খেয়াল করেন, যদি এমন হয় যে মালামাল আনার সময় ইন্স্যুরেন্স লেগেছে, আমরা যদি ইন্স্যুরেন্স আইটেম পাই তাহলে কিন্তু এটার সাথে ইন্স্যুরেন্সও যোগ হয়ে যাবে মালের সাথে। সো দ্যাট তারপরে আমরা বের করব কস্ট অফ ম্যাটেরিয়াল পারচেজ, যেটুকু এখানে কিন্তু আমি পাস্ট টেন্স দেখিয়েছি ইডি, অর্থাৎ আমি যে মাল কিনেছি তার দাম, পুরো দামটা। এইবার আপনার প্রথম যে আপনার হাতে ছিল ওপেনিং বছরের, এবং এবছর যতটুকু কিনলেন, এই দুটো যদি আমি যোগ করি তাহলে সেটাকে আমি বলবো র মেটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ বলছি এই জন্য যে আপনার তো ম্যানুফ্যাকচারিং, আপনি তো প্রোডাকশন করবেন, সেজন্য আপনার স্টোরে যে মালটা আছে অ্যাভেলেবেল যতটুকু আপনি নিতে পারবেন তার ভ্যালু হলো এইটুকু, যেটা হলো ওপেনিং এর সাথে পারচেজ যোগ করলে যেটুকু হয় সেটুকু হলো অ্যাভেলেবেল। এখন আপনি যদি
অ্যাভেলেবেল থেকে আপনি আপনার হাতে ক্লোজিং যে এই ম্যাটেরিয়ালটা থাকবে সেটুকু যদি আমি মাইনাস করি, তাহলে প্রকৃতপক্ষে আপনি কতটুকু আপনি ইউজ করেছেন ম্যাটেরিয়াল সেই ফিগারটা পেয়ে যাব। সেটাকে বলা হয় র ম্যাটেরিয়াল ইউজ, কতটুকু আপনি ব্যবহার করেছেন। তাহলে আমি কোনো প্রোডাকশনে টোটাল মাল, টোটাল র মেটেরিয়াল কতটুকু ইউজ করছি সেই ফিগারটা পেয়ে গেলাম। আর যদি আপনার মার্চেন্ডাইজিং বিজনেস হয় সেক্ষেত্রে এতগুলো কিন্তু আমার হয়তো সেখানে প্রয়োজন হবে না। সেখানে হয়তো ওপেনিং ম্যাটেরিয়াল, তার সাথে আপনি পারচেজ আর ফ্রেট, সেখানে র মেটেরিয়াল এই ধরনের আসবে না। সো দ্যাট আমরা কতটুকু র মেটেরিয়াল ইউজ করলাম সেই ফিগারটা পেলাম। 3টা আইটেমের মধ্যে একটা আইটেম পেয়ে গেলাম ম্যাটেরিয়াল। এইবার আসেন লেবার। লেবার হলো সেই লেবার যে লেবারটা যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে আপনার প্রোডাকশন যদি হ্যাম্পার হয় সেটাকে আমরা বলবো ডাইরেক্ট লেবার। আর যদি এমন হয় যে কোনো লেবার না আসলেও আপনার প্রোডাকশন হ্যাম্পার হবে না, সেটাকে আমরা বলি ইনডাইরেক্ট লেবার। তাহলে এখানে ম্যাটেরিয়ালের সাথে আমি যোগ করব ডাইরেক্ট লেবার, যে লেবারটা সরাসরি প্রোডাকশনের সাথে জড়িত, সেই লেবারের খরচটা আমি যোগ করব, তাকে কত দিয়েছি ওয়েজেস। এই ম্যাটেরিয়াল এবং লেবার এই দুটো ফিগার যোগ করলে যেটা আমরা পাবো সেটাকে নরমালি বলা হয় প্রাইম কস্ট। Prime cost is equal to direct material plus direct labor is called prime cost. Now, third item, the factory overhead. Factory overhead হলো এই ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার ব্যতিরেকে, এই দুটো আইটেম ব্যতিরেকে ফ্যাক্টরিতে যা কিছু ব্যবহার হবে সেগুলা কি আমরা বলবো ফ্যাক্টরি ওভারহেড। যে জিনিসটাকে আমি ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলতে পারবো না, যে জিনিসটাকে আমি ডাইরেক্ট লেবার বলতে পারবো না, সেই আইটেমগুলো হবে ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভারহেড কোনটা হবে আমার শেখার দরকার নাই, আমি শুধু শিখবো ইজ ইট ইজ ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইজ ইট ইজ ডাইরেক্ট লেবার। যদি তাই না হয় তাহলেই সেই ফ্যাক্টরি। স্যার প্রাইম কস্টটা আবার একটু বলতেন স্যার। কে প্লাস আই, স্যার আই হচ্ছে ডাইরেক্ট লেবার আর কে হচ্ছে স্যার র মেটেরিয়ালস ইউজ, এই দুইটা দেখা প্রাইম কস্ট। কে প্লাস এটা এল, ডাইরেক্ট এল মানে ডাইরেক্ট লেবার। এই যে এটা যে কে এল, এল এই যে এলটা ডাইরেক্ট লেবার এল, আর কে মানে হলো কোনটা, কে র মেটেরিয়ালস ইউজ, এই যে র মেটেরিয়াল, রাইট র মেটেরিয়াল। তাহলে র মেটেরিয়াল আপনি যেটুকু ইউজ করেছেন এবং ডাইরেক্ট লেবার যতটুকু ইউজ করেছেন, এই দুটো মিলেই হলো প্রাইম কস্ট। এবং হ্যাঁ আপনি যদি আপনি শুধু খেয়াল করবেন যে 3টা আইটেম নিয়ে হলো কস্ট অফ গুডস সোল্ড, ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড। নাও কোন ওভারহেড, যেই ওভারহেড ফ্যাক্টরিতে ইউজ হয়, এবং সেটা কি করে আমি বুঝবো, সেটা বুঝবো যে যদি আমি এতটুকু বুঝি যে এটা ডাইরেক্ট লেবার না, ডাইরেক্ট ম্যাটেরিয়াল না, এটা ডাইরেক্ট লেবার না, সেটুকু আমি মনে করবো যে ডাইরেক্ট যেহেতু না, কাজে সেটা ফ্যাক্টরি ওভারহেড যদি সেই ফ্যাক্টরিতে ইউজ হয়। আর ফ্যাক্টরিতে যদি ইউজ না হয় তাহলে কিন্তু সে ওভারহেড, বাট ফ্যাক্টরি ওভারহেড না। সো দ্যাট ফ্যাক্টরি ওভারহেড হতেই হলে এক্সেপ্ট ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এক্সেপ্ট ডাইরেক্ট লেবার, বাট ইউজ ইন ফ্যাক্টরি, সেটাকে আমরা বলবো ফ্যাক্টরি ওভারহেড। কিছু উদাহরণ আমি এখানে দেখিয়েছি, যেমন ইনডাইরেক্ট লেবার, আগেই বলেছি যে লেবারের উপরে আমার প্রোডাকশন নির্ভর করে না। যেমন কোন ফ্যাক্টরিতে যদি সুইপার থাকে তার উপরে আমার প্রোডাকশন নির্ভর করে না, সে শুধু পরিষ্কার করে। যদি এমন হয় যে আমার মেশিনারি একজনে তৈল দিয়ে যাচ্ছে, তাহলে সে তৈল না দিলে মেশিনে ওদিন চলবে, তাকে আমরা বলবো ইনডাইরেক্ট লেবার। অথবা যদি এমন হয় যে ফ্যাক্টরির ভিতরে আমার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমি লেবার খাটিয়েছি, দ্যাট ইজ কল্ড ইনডাইরেক্ট লেবার, কারণ সেই লেবার দিয়ে আমার প্রোডাকশন হ্যাম্পার হচ্ছে না। এই ধরনের লেবার কি আমরা বলবো ইনডাইরেক্ট লেবার। তো কি হতে পারে স্যার, ফ্যাক্টরি সিকিউরিটি গার্ড সে কি ইনডাইরেক্ট লেবার হতে পারে, হতে পারে। খেয়াল করবেন যেই লোকটা কারণে আমার প্রোডাকশন হ্যাম্পার হয়,
সি হলো ডাইরেক্ট লেবার। এই দুটো বাদে বাকি সব ওভারহেড যদি ফ্যাক্টরিতে ইউজ হয়। নাও দি ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়ালের উপরে আমার প্রোডাকশন নির্ভর করে না, যেমন মনে করেন যে লুব্রিকেট মেশিনে তৈল দেয়, সেই তৈলটা ডাইরেক্ট না, ওটা তৈলটা একদিন দিলেও হবে না দিলেও হবে, দ্যাট ইজ কল্ড ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। অথবা আপনার এমন কোন পণ্য যে জিনিসটা আপনার ফ্যাক্টরিতে ইউজ হয় কিন্তু প্রোডাকশনের সাথে ডাইরেক্ট রিলেটেড না, সেই ধরনের যে কোনো ম্যাটেরিয়ালই হোক না কেন সেটা কি আমরা বলবো ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। আর ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল হলে অবশ্যই সেটা ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি রেন্ট যদি ভাড়া দিতে হয়, দ্যাট ইজ অলসো ফ্যাক্টরি ওভারহেড, কারণ সে ডাইরেক্ট লেবারও না ডাইরেক্ট ম্যাটেরিয়ালও না। লাইট, হিট অ্যান্ড ফ্যাক্টরির ভিতরে যদি আপনার কোনো আলোর ব্যবস্থা করা হয়, আলোর যে বিলটা আসবে সেটা হলো আপনার ফ্যাক্টরি ওভারহেড। আপনার যে মেশিনটা চলে সেই মেশিনের ডেপ্রিসিয়েশনটা হলো ফ্যাক্টরি ওভারহেড। ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি ইকুইপমেন্ট, যে ইকুইপমেন্ট গুলা আপনার কাজ করে প্রোডাকশন করে যে মেশিন, সেই মেশিনের যে ডেপ্রিসিয়েশন সেটাকে আমরা বলি ফ্যাক্টরি ওভারহেড। Then factory supplies. Do you know the factory supplies? Stationery. Right. যে কাগজ, কলম, পেন্সিল, ইরেজার ফ্যাক্টরিতে ইউজ হয় সেগুলো কি বলা হয় ফ্যাক্টরি সাপ্লাইজ। So that these are the overhead, factory overhead. তো এই ছয়টা হেড তো ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে, এর চেয়ে থেকে আরো বেশি আছে, সম্ভাবনা আছে? থাকতে পারে, 100টাও থাকতে পারে আইটেম, কিন্তু এটা তো একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট না স্যার? না, স্ট্যান্ডার্ড ফরম্যাট না। এই ফরম্যাটটা শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য যে আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ আপনি আগাবেন। এখন এখানে আমি 6টা আইটেম দিয়ে আপনাকে বুঝিয়েছি যে এগুলা যোগ করে ফিগারটা এখানে আনলে দেখতে সুন্দর দেখায়। এখন এখানে যদি আরো 10টা আইটেম হয় 10টা যোগ করবেন, সমস্যা নাই তো। ফরম্যাটটা দেওয়ার মানে এই না যে ফরম্যাটের বাইরের কোনো আইটেম থাকবে না। ফরম্যাটটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আইটেমই হোক না কেন সেই আইটেমটা আপনি কোনখানে বসাবেন, কিভাবে যোগ করবেন, কিভাবে মাইনাস করবেন, সেটা এখানে একটু দেখানো, আর কিছুই না। ম্যানেজারের বেতন কি কস্ট? ম্যানেজার কি ফ্যাক্টরির ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার? হ্যাঁ, মার্কেটিং ম্যানেজার। জি স্যার। না, সেটা ফ্যাক্টরি কস্ট না। ফ্যাক্টরি সুপারভাইজার তাহলে তো স্যার ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি সুপারভাইজার হলো সে ফ্যাক্টরি ওভারহেড। স্যার একটা কোম্পানি সাবান তৈরি করে, সাবানের মার্কেটিং যে ম্যানেজার তার কস্টটা কোথায় যাবে? ইনডাইরেক্ট লেবারে যাবে না ডাইরেক্ট? সেটা আমরা একটু পরে দেখবো, পাবেন। ওকে স্যার। এবার আমরা টোটাল ফ্যাক্টরি গুলোকে যোগ করে ফিগারটা নিয়ে আসবো। এইবার আমি 3টা ফিগার পেয়ে গেলাম, একটা ম্যাটেরিয়াল, একটা লেবার, একটা ফ্যাক্টরি ওভারহেড। এবং ম্যাটেরিয়াল লেবারকে আমি আগেই প্রাইম কস্ট হিসেবে আমি এটাকে হেডিং দিয়েছি, তাহলে কাজে প্রাইম কস্টের সাথে যদি আমি এবার ফ্যাক্টরি ওভারহেড যোগ করি তাহলে হবে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। একটু খেয়াল করবেন, আইএনজি যোগ আছে, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, অর্থাৎ প্রোডাকশন করতে যে খরচটা সেটুকু আমি বুঝিয়েছি এখানে, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এর সাথে আপনার ওপেনিং ডব্লিউআইপি থাকতে পারে। ডব্লিউআইপি মানে হলো ওয়ার্ক ইন প্রসেস বা ওয়ার্ক ইন প্রোগ্রেস। সেটা কি রকমের? ধরুন আপনার একটা শার্ট বানানো হয়েছে, কিন্তু সেই আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে সেই শার্টটাকে আপনার বুতাম লাগানো হয়নি, শার্টটা ওয়াশ করা হয়নি, শার্টটা আয়রন করা হয়নি, কাজে সেটা এখন প্যাকেট হতে পারে না। কারণ আগে বুতাম লাগাবে, তারপর ওয়াশ করবে, তারপর আয়রন করবে, তারপর প্যাকেট হবে। কাজে এই কাজগুলো যেহেতু এখনো বাকি আছে সেইগুলো কি আমরা বলবো ডব্লিউআইপি। হয়তো সামান্য এমন হতে পারে শুধু ওয়াশ বাকি আছে, এমন হতে পারে শুধু আয়রনটা বাকি আছে।
হ্যাঁ, সেগুলাকে আমরা বলি ওয়ার্ক ইন প্রসেস বা ওয়ার্ক ইন প্রোগ্রেস। তো সেই রকমের যদি কোনো ওপেনিং থাকে, সে ওপেনিংটা আমি যোগ করে নেব, আমার এবছর যেটা প্রোডাকশন হচ্ছে তার সাথে যোগ করব। কারণ আমার এবছর যেটা প্রোডাকশন হয়েছে সেটা ফিনিশড গুডস হয়নি এখনো, তার হয়তো বোতাম লাগানো বাকি আছে, তার হয়তো ওয়াশিং করা বাকি আছে, তার হয়তো আয়রন করা বাকি আছে, প্যাকেট হয়নি এখনো। সো দ্যাট প্যাকেটের আগ পর্যন্ত হলো WIP। নাও যদি ওপেনিং থাকে তাহলে ক্লোজিংও থাকতে পারে। তাহলে ওপেনিংটা যোগ করার পরে যে ফিগারটা পাবো সেই ফিগারটাকে আমি বলবো কস্ট অফ গুডস ইন প্রসেস। কস্ট অফ গুডস ইন প্রসেস, তার সাথে যদি আমি ক্লোজিং WIP যদি মাইনাস করে দেই, অর্থাৎ আমার হাতে এখন যেটা আছে সেটা যদি মাইনাস করে দেই, যেটা আমি পাবো সেটাকে আমি বলি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। দ্যাট মিন্স ফিনিশড হয়ে গেল, সেজন্য কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড বলতেছি। আর আগেরটা ছিল ম্যানুফ্যাকচারিং। সো দ্যাট WIP এর আগের জিনিসটাকে বলবো আমরা ম্যানুফ্যাকচারিং, আর WIP এর অ্যাডজাস্টমেন্ট ওপেনিং এবং ক্লোজিং অ্যাডজাস্টমেন্ট করার পরে, ওপেনিং যোগ ক্লোজিং মাইনাস করার পরে সেটাকে আমরা বলবো ম্যানুফ্যাকচার্ড। দ্যাট মিনস সে ফিনিশ গুডস এর রূপান্তর হয়ে গেছে। যখনই সে ম্যানুফ্যাকচার্ড হয়ে যাবে তার সাথে আবার আমার আগের কোনো ফিনিশ গুডস থাকতে পারে, সেজন্য আমরা ফিনিশ ওপেনিং যেটা পাবো বা বিগিনিং যেটা পাবো সেটা আমি যোগ করব। যোগ করলে এই বছরের যে আমার ফিনিশ গুডস হয়েছে এবং আগে যে আমার ফিনিশ গুডস হাতে ছিল, এই দুটো যোগ করলে সেই ফিগারটাকে আমরা বলবো কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল। বিক্রির জন্য যেটা প্রস্তুত তার খরচ, বিক্রির জন্য যেই পণ্যটা রেডি তার খরচকে আমরা বলবো কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল। বিক্রির জন্য প্রস্তুত, অ্যাভেলেবেল। ওখান থেকে যদি আমি ফিনিশ গুডস এর ক্লোজিংটা বাদ দেই, ক্লোজিং ফিনিশ গুডস যদি বাদ দেই, যেটা পাবো সেটাকে আমরা বলবো কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমি পেয়ে গেলাম কস্ট অফ গুডস, যে পণ্যটা আমি বিক্রি করব তার খরচ পেয়ে গেলাম। তাহলে আমাকে অ্যাট এ গ্ল্যান্স মনে রাখতে হবে, খরচ প্রথমে হবে ম্যাটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড, এই তিনটা যোগ করে তার সাথে যদি আমি WIP এর ওপেনিং এবং ক্লোজিং একটা প্লাস একটা মাইনাস করি, এবং তার সাথে যদি আমি ফিনিশ গুডস এর ওপেনিং প্লাস করি, ক্লোজিং মাইনাস করি, সেটাকে আমি বলবো কস্ট অফ গুডস সোল্ড। স্যার এখানে একটা কোশ্চেন বলেন। স্যার এই যে ওখানে WIP একটা হলো প্লাস করছি, একটা হলো মাইনাস করছি, এখানে তো কিছু থেকেই গেল না, ওয়ার্ক ইন প্রসেসিং বা প্রসেস, এটা যে থাকলো সেটা তো আর ফিনিশ গুড হিসেবে এই লাস্টে যা কাউন্ট হয়ে গেল না? না, কিছুই থাকে নাই। আপনি একটু খেয়াল করেন, আমি এইটা হলো ম্যানুফ্যাকচারিং কস্ট, এইটা হলো এই বছর আমি প্রোডাকশন করেছি, এই বছরে আমি প্রোডাকশন করছি এই ফিগারটা, যেটার হয়তো ইস্ত্রি করা হয়নি, আয়রন করা হয়নি। জি, এখন গত বছর শেষ বা এবছরের প্রথমে আমার কিছু কাজ বাকি ছিল, এইরকমের মাল আছিল, সেই মালটা এইটার সাথে যোগ করে নিলাম। কারণ আমি এবছর যেটা করেছি সেটাও ফিনিশ হয়নি, আর গত বছরের ক্লোজিং বা এই বছরের ওপেনিং যেটা আছে সেটাও ফিনিশড হয়নি। এই দুইটা আনফিনিশড গুড যোগ করে নিলাম, সেটাকে বললাম কস্ট অফ গুডস ইন প্রসেস। এখনো কিছু কাজ করতে হবে। স্যার, প্রসেস আর প্রোগ্রেসের মাঝে কোনো পার্থক্য আছে? না, কোনো পার্থক্য নাই। প্রসেসও বলতে পারেন, প্রোগ্রেসও বলতে পারেন। স্যার এই এই জায়গায় এসে স্যার কনফিউশনে পড়ে যায়। না, কোনো কনফিউশন নাই, একদম ক্লিয়ার কনসেপ্ট। আপনি ধরে নেন যে আপনি গার্মেন্টস কথা চিন্তা করেন, আপনি শার্টের কথা চিন্তা করেন, যে শার্ট ধরুন যে আপনার আয়রনটা করা হয়নি, এই আয়রন ব্যতিরেকে সব কাজ হয়ে গেছে, সেটাকে আমরা বলবো WIP। আর আয়রন হয়ে গেলে প্যাকেট হবে, সেটাকে বলবো আমি ফিনিশড গুডস। সো দ্যাট আপনি এই বছর যেটা করেছেন আর আপনার আগেরও তো হাতে কিছু থাকতে পারে, হ্যাঁ, তো সেইটা যোগ করবেন। যোগ করলে তো আপনার টোটাল কতটুকু কাজ করতে হবে এখন সেই জিনিসটা পেয়ে গেলেন। আগে আপনি মনে করেন 100 জামা এবছর আপনি বানিয়েছেন, এবং এই বানানোর আগে আপনার
আর আগেই হাতে ছিল 50টা জামা যেগুলার ইস্ত্রি করা হয়নি, আর এখন বানিয়েছেন 100। স্যার একটু বলি স্যার, এই বছরের 100 ইস্ত্রি করা হয়নি, আগের বছরে 100 ইস্ত্রি করা, এই দুইটা একসাথে যোগ করে একত্রে যোগ করলেন, যোগ করলে যে 200 পেয়ে গেলেন, যে 200 টোটাল আপনাকে এখন ইস্ত্রি করতে হবে। কিন্তু দেখা গেল যে আপনি 30টা এখনো ইস্ত্রি করতে পারেন নাই, সেই 30টাই মাইনাস করবেন, যে ক্লোজিং ডব্লিউআইপি এখনো কমপ্লিট করতে পারেন না সেটুকু মাইনাস করবেন। 30টা যদি মাইনাস করেন তার মানে 130টা করে ফেলছেন, ওই 130টাকে বলা হবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। ফিনিশড হয়ে গেছে। ফিনিশড হওয়ার সাথে সাথে যখন আপনি প্যাকেট করে ফেললেন, এই প্যাকেট ম্যাটেরিয়াল আপনার আগেরও থাকতে পারে, সেটাকে আমরা বিগিনিং বলি। তাহলে আগের প্যাকেট করা জিনিস আর এবছর প্যাকেট নতুন করলেন, এই দুটা যোগ করলে যেটা, সেটা হলো অ্যাভেলেবেল ফর সেল, বিক্রির জন্য প্রস্তুত। বাট বছরের শেষে দেখলেন যে কিছু জিনিস এখনো বিক্রি হয়নি, সেটাকে আমরা বলি ক্লোজিং ফিনিশ গুডস। ওটা যদি মাইনাস করেন তাহলে যেটা বিক্রি হয়েছে তার কস্টটা আমরা পেয়ে যাব। ওইটা বাদ দিলে আমরা বিক্রিত মালটা আমরা পাই যাবো কষ্ট করে। আমরা যদি কখনো আমরা কস্ট অফ গুডস সোল্ড আসে, আমরা এইভাবে করব যাতে আমাদের কোনো কনফিউশন না থাকে, এবং স্টেপ বাই স্টেপ। অনেক সময় আমরা একই অঙ্ক হয়ে গেলে কিন্তু তারপরও দেখা যায় যে দুটো খাতার মধ্যে হয়তো 1 বা 2 মার্কের ডিফারেন্স হয়ে যায়। যিনি এইভাবে স্টেপ বাই স্টেপ দেখাবেন এবং প্রত্যেকটা স্টেপের নাম দিবেন, সে যদি একটা অঙ্কে 20-এর মধ্যে 20 পায়, আর যিনি এই প্রাইম কস্ট লিখবেন না, যিনি এই যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট লিখবেন না, যিনি টোটাল কস্ট অফ গুডস ইন প্রসেস লিখবেন না, যিনি প্রাইম কস্ট লিখবেন না, সে নিশ্চয়ই 2 মার্ক কম পাবে। সো দ্যাট যখনই কোনো অঙ্ক করবেন এই জিনিসগুলো খেয়াল করবেন এবং প্রতিটা স্টেপ মনে রাখবেন। এবং মনে রাখার সব থেকে সহজ উপায় হলো যে সবসময় ভাববেন যে কস্ট অফ গুডস 3টা আইটেম মেইনলি, সেটা হলো ম্যাটেরিয়াল, লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড। এই 3টা হওয়ার পরে আপনি চলে যাবেন ডব্লিউআইপির ওপেনিং ক্লোজিং আর ফিনিশ গুডসের ওপেনিং ক্লোজিং, তাহলে আপনার কস্ট অফ গুডসটা বেড়ে যাবে। এইটা যে হেড অফিসের খরচগুলো বাদ গেল, তাহলে এটাই কি ফাইনাল? না, এটা ফাইনাল না, এটা ফাইনাল না। এটা হলো যে মালটা আপনি তৈরি করলেন, সেই মালটা খরচটা আপনি বের করলেন, যে মালটা এখন বিক্রি করবেন, কিন্তু এটাতে তো আরো খরচ আছে, অপারেটিং এক্সপেন্স আছে না, খরচ আছে না আরো। এইখানে হেড অফিসের কোনো খরচ নাই, এখানে শুধু মালের। হ্যাঁ, এটা হলো ফ্যাক্টরি থেকে মালটা ফিনিশ গুডস সবেমাত্র বের হইলো। এখন এইটার খরচ যখন এইটার খরচ যখন আমরা হিসাব করব, তখন সেটাকে আমরা বলি ইনকাম স্টেটমেন্ট। আমরা বলি ইনকাম স্টেটমেন্ট। আপনার কাছে যখন ইনকাম স্টেটমেন্ট চাবে, নরমালি 2 রকমেরই চেতে পারে। একটা হলো ম্যানুফ্যাকচারিং কোম্পানিরও চেতে পারে, একটা হলো মার্চেন্ডাইজিং কোম্পানিরও চেতে পারে। যেভাবে চাক, মার্চেন্ডাইজিংটা তো একটু সহজ, সেই জন্য আমি মার্চেন্ডাইজিংটা না দেখিয়ে আমি ম্যানুফ্যাকচারিংটা দেখালাম, যাতে আপনারা যখন আবার অঙ্ক করবো তখন মার্চেন্ডাইজিংটা ইজি এমনিতেই বুঝে যাবেন। কিন্তু তখন হয়তো এই ম্যানুফ্যাকচারিংটা যেহেতু স্টেপগুলো অনেক বেশি, সেই জন্য তখন বুঝতে অসুবিধা হয়, বিধে আমি ফরম্যাট আকারে দেখিয়েছি। এবং এই ফরম্যাটটা আপনারা নিজেরা একা একা করবেন, এই ফরম্যাট দেখবেন না, না দেখে নিজেরা একা একা করবেন মনে করে করে। যদি দেখেন যে মিলে গেছে, ভাববেন যে আপনি 10টা অঙ্ক করে ফেলছেন। এই ফরম্যাটটা কি দেওয়া যায় স্যার? ফরম্যাটটা দেয়া আছে স্যার, এই ফরম্যাটটা তো আমাদের কাছে আসে নাই। কে বলছে আসে নাই? এগুলো আসে নাই স্যার। হ্যাঁ, জানি স্যার, আমিও পাই নাই। এগুলো আসেনি, এগুলো আইসিএম এ মেইল করেনি আমাদের। আচ্ছা, এই ফাইলটা পাই নাই। পাই নাই স্যার এই ফাইলটা। এটা শিটে দেওয়া নাই স্যার। আচ্ছা, শিটে যদি দেয়া না থাকে তাহলে আমার কাছে আইসিএম থেকে এখন পর্যন্ত যতগুলো মেল আসছে এগুলোর মধ্যে একটা আমাদের জন্য সহজ হয়েছে। শুধু প্রবলেম লেখা ছিল, কিন্তু প্রবলেমগুলো কি সেটা লেখা ছিল না। আচ্ছা, তাহলে আপনারা
আপনারা আপাতত একটু স্ক্রিনশট নিয়ে নেন। আমি যদি পাঠিয়ে না থাকে তো আমি আইসিএম কে এটা পাঠিয়ে দেব, সবাইকে ওরা সেন্ড করে দেবে মেইল। স্যার এটা যদি এক্সামে আসে আমাদের কি স্যার কোনো ছক করা লাগবে নাকি এইভাবে সাদা কাগজে আপনি যেভাবে করছেন? হ্যাঁ, স্যার ছক করে দিলেই সুন্দর হয়, ভুল হওয়ার পসিবিলিটিস কম থাকে। হ্যাঁ, ছক যদি আপনি কয়টা ছক করতে সময়ও তো লাগে স্যার, আমরা 4-5টা পরে করছি। সময় লাগে তাও ঠিক, সবগুলো টানতে হয়তো আপনার 5 মিনিট সময় লাগতে পারে। কাজেই যদি আপনি স্টেপ বাই আপনি একটু প্র্যাকটিসের ব্যাপার আছে যে আপনি অ্যাকচুয়ালি এখন মনে করেন সে ডিসকাউন্ট, আপনি যদি হুট করে ডিসকাউন্টটা এই মাথায় নিয়ে আসেন তাহলে দেখবেন যে আপনি সব এলোমেলো হয়ে গেছে। কাজে কোন আইটেমটা কোন ঘরে থাকতে পারে এইটাই হলো আপনার প্র্যাকটিস। আপনি যেমন এই যে ভাঁজ করে নেবেন, পেপারটা একটু ভাঁজ করে নিয়ে তারপরে লিখে দিবেন। বিগিনিং র মেটেরিয়াল, এন্ড বিগিনিং র মেটেরিয়াল তার এর সাথে আরো কিছু যোগ হবে, তো সেইটা যদি কোন ঘরে থাকে একটু প্র্যাকটিস করলেই দেখবেন যে অটোমেটিক্যালি আপনার কলমে চলে আসবে কোনটার পর কোনটা লিখতে হবে বা কোন। এখানে দেখেন 4টা কিন্তু কলাম আছে অ্যাকচুয়ালি, 1টা 2টো 3টা 4টা। ইট ইজ কল মাল্টিপল স্টেপ কস্ট অফ গুডস সোল্ড। আর আপনি যদি সব নিচে নিচে যোগ বিয়োগ করেন তাও হবে, কিন্তু যিনি এরকম স্টেপ বাই স্টেপ করবে তারটা দেখতে যত সুন্দর দেখাবে, আর যিনি একদম স্ট্রেট এরকমের সব যোগ বিয়োগ করে নিচে নিচে নামাবে তারটা অত সুন্দর লাগবে না। এটাই তো স্ট্যান্ডার্ড সিস্টেম, মাল্টিপল অ্যাপ্লিকেশন সিস্টেমটা। জি, সো দ্যাট আমার মনে হয় যদি আপনারা করেন এইভাবেই করবেন, খাতা একটা সৌন্দর্যের একটা ব্যাপার আছে, দেখতে একটু সুন্দর দেখায়। আর অনেক সময় যারা খাতা দেখেন তারা অনেক সময় আপনার এই যে প্রাইম কস্টটা মিলিয়ে ফেলেন। এখন আপনার খাতা দেখে যদি প্রাইম কস্ট তাকে খুঁজতে হয় যে কোথায় প্রাইম কস্ট, তাহলে কিন্তু সে বিরক্ত হয়ে আপনাকে এমনিতে মার্ক কম দিয়ে ফেলবে। পেপার যদি একটু ভাঁজ করি তাতে কি কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা নেই, আপনি যেভাবে প্রেজেন্ট করতে পারেন। ওকে, নাও আমরা যেটা করব সেটা হলো অনেকে অনেক কোশ্চেন করছেন, সেই কোশ্চেনের উত্তরগুলো এখন পেয়ে যাবেন। প্রথমেই আবার আমরা চলে যাব সেই কোম্পানির নাম লিখবো, নাম লিখে ইনকাম স্টেটমেন্ট করব। ইট ইজ অলসো এ মাল্টিপল স্টেপ। অনেক সময় কোশ্চেনে বলেও দেয় যে শুধু মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, আবার অনেক সময় শুধু ইনকাম স্টেটমেন্ট বলে। যাই বলুক না কেন আমরা সবসময় মাল্টিপল স্টেপই করব। কোশ্চেনে বলা থাকলেও করবো, না থাকলেও করবো। এটাও কিন্তু ফর দি ইয়ার, একটা বছরের জন্য। কাজে এই জিনিসগুলো সবসময় খেয়াল করবেন যে এই 3টা লাইন যেন কারো ভুল না হয়। এটা হলো সৌন্দর্য, আপনার অঙ্ক করার একটা সৌন্দর্য। এখানে সবসময় আমরা 1 মার্ক দেওয়ার চেষ্টা করি। যিনি এটা লিখেছেন তাকে অবশ্যই আমরা 1 মার্ক আগেই দেব। নাও দেখেন ইনকাম স্টেটমেন্টে কি কি আসবে। প্রথমে আসবে আপনার বিক্রি করে কত টাকা পেলেন সেই হিসাবটা আসবে আগে, সেজন্য আমরা বলি সেলস রেভিনিউ। সেলস রেভিনিউর ভিতরে আমরা হেডিং দিলাম সেলস থেকে আপনি যে ফিগারটা পাবেন সেটা নিশ্চয়ই একদম আউটার কলামে চলে যাবে। তার সাথে যে অ্যাডজাস্টমেন্ট গুলো থাকবে সেগুলো আমরা মাইনাস করব। যেমন কি থাকতে পারে? সেলস রিটার্ন থাকতে পারে, সেলস অ্যালাউন্স থাকতে পারে, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স থাকতে পারে, সেলস ডিসকাউন্ট থাকতে পারে। নরমালি 4টাই হবে, আইদার রিটার্ন অথবা অ্যালাউন্স অথবা রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স অথবা শুধু ডিসকাউন্ট। সবগুলোকে আমরা যোগ করব, যোগ করে আমরা একটা ফিগার আউটার কলামে নিয়ে যাব। নিয়ে গিয়ে আমি যদি সেলস থেকে মাইনাস করি তাহলে আমি নেট সেলস পাবো। স্যার একটু কোশ্চেন করি স্যার। আর অলিখিত বিক্রয় তো থাকতে পারে স্যার। হ্যাঁ, অলিখিত বিক্রয় মানে যা লেখা হয় না অ্যাডজাস্টমেন্টে থাকতে পারে না স্যার, সেটাও তো যোগ হবে। এটা ইংলিশটা কি হবে বলেন তো? ইংলিশটা অলিখিত বিক্রয়। হ্যাঁ, এটা ইংলিশটা কি হতে পারে? ইংলিশটা হচ্ছে স্যার না হিডেন সেলস, না হিডেন না, এটা এটা হতে পারে সোল্ড বাট নট রেকর্ডেড, সোল্ড বাট নট রেকর্ডেড, আনরেকর্ডেড সোল্ড, আনরেকর্ডেড সোল্ড। সেলস হয়েছে কিন্তু রেকর্ড করা হয়নি কি ভুলে? জি, অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকে স্যার, এটা ট্রায়াল ব্যালেন্সের নিচে অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকে। তাহলে এটার সাথে যোগ হবে। হ্যাঁ স্যার, এটার সাথে যোগ হবে যদি অ্যাডজাস্টমেন্টে থাকে যে আমি
একটা সেলস করেছে কিন্তু ভুলে বাদ পড়েছে, আমি হিসাব করিনি, তাহলে এটার সাথে অ্যাড আনরেকর্ডেড সেলস লিখে ফেলবেন, এখানে যোগ করে ফেলবেন। তারপরে ওখান থেকে আপনার এইগুলা বাদ দেবেন, বাদ দেওয়ার পরে নেট সেলসটা ফিগারটা পেয়ে যাবে। এই নেট সেলস পুরা আপনার আউটার কলামে একদম আপনার এটার সাথে এখন সব হিসাব নিকাশ হবে, কাজে এই ফিগারটা একদম আউটার কলামে চলে যাবে। স্যার ভ্যাট বা ট্যাক্স বাদ হবে না স্যার, যে সেলস ট্যাক্স বা ভ্যাট যদি থাকে? সেগুলো আমরা সব আইটেমই বাদ দেব, একটু খেয়াল করেন, আমরা আস্তে আস্তে নিচে যাচ্ছি। স্যার এই যে যেগুলো বিয়োগ করলাম সেল থেকে, যে 4টা আইটেম, এই 4টা যে স্যার আমরা থার্ড কলামে লিখছি, এটা কি স্যার অন্য কলামে লিখলে সমস্যা আছে না? থার্ড কলামে লিখতে হবে। অন্য কলাম মানে কি ফার্স্ট কলামে লিখবেন? তাই জি জি স্যার, ফার্স্ট কলামে লেখেন। ইনার কলামে যোগ বিয়োগ করব না স্যার, ইনার কলামে যোগ বিয়োগ করে তারপর ওখানে নিয়ে যাব না, সরাসরি যান। আপনি যেভাবে আপনার কাছে সৌন্দর্য লাগবে আপনি সেভাবেই করতে পারেন, ইট ইজ নট কম্পালসারি যে এইভাবেই করতে হবে। এটা আমি আমার মনের মতন সাজিয়েছি, আপনি আপনার মনের মতন সাজান, কোনো সমস্যা নেই। ইট ইজ নট দি আপনার ফন্ট যে এইভাবেই করতেই হবে তা না, আমি দেখতেছি যে এইভাবে সাজালে আমার কাছে একটু ভালো লাগতেছে, সেজন্য আমি এইভাবে সাজিয়েছি। এখানে তার বিকল্প কি দরকার আছে? এটা তো ইজি, সেলস রিটার্ন, সেলস রেভিনিউ এখানে দিলে অটোমেটিক এই কয়টা যোগফল আসে, ওইটার সাথে মাইনাস হয়েছে, এটা তো ইজি জিনিস না। ওই যোগ বিয়োগ গুলো যেটাতে করা হয় সেটাকে ইনার কলাম বলে আর কি, ওইটাতে আমরা যোগ বিয়োগ করে তারপরে কস্ট অফ গুডস সোল্ড ডাইরেক্ট থার্ড কলামে নিয়ে যাব, তারপর ওখান থেকে মাইনাস করে নামাই দিলে আপনার কস্ট অফ গুডস সোল্ড বের হবে, এরকম আর কি। প্রয়োজন হয় না, এটা সবই ইজি, আসলে এক্সাম হলে গেলে মিলতে চায় না। এটাই সত্যি কথা। যে যেভাবে পারেন আমার কোনো আপত্তি নেই, আমার আপত্তি হলো যে সৌন্দর্যটা জানি থাকে খাতায় আর কি। একদম স্ট্রেট যদি যোগ বিয়োগ করেন তাহলে একটু মানে আপনারা যে একটা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট তার প্রমাণ কিভাবে দেখাবেন? না স্যার, মানে ঘর করে করলে খুব ক্লিয়ার লাগে, প্রফেশনাল মানে স্ট্যান্ডার্ড হয়। ট্রেনি অ্যাকাউন্টেন্ট স্যার। হ্যাঁ আমরা এখন স্যার প্রফেশনাল ট্রেনি অ্যাকাউন্টেন্ট। ওই হয়ে যাবে, অ্যাডমিশন নিয়েছেন, পড়াশোনা স্টার্ট করেছেন, হয়ে যাবে না। আমরাও তো একদিনে হয়নি, আমরা ওইভাবে করতে করতেই হয়েছে। স্যার দোয়া করেন স্যার, আল্লাহর রহমত ছাড়া সম্ভব না স্যার। স্যার যে করোনা পড়তে পারছে মহিলা যাইতে পারে, আর ভুলিয়ে এলো স্যার অবস্থা। এটা তো স্বাভাবিক, এটা তো একটা পড়া সবকিছুর তো একটা ধরেন একটা বয়সেরও ব্যাপার থাকে অনেক সময়। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে মনে করি আজকে যা পড়বো সব মনে থাকবে, কিছুক্ষণ পড়ার পর দেখি আর মনে নাই। এটা স্বাভাবিক, এটা আপনার দোষ না, এটা যাদের একটু এই যে তাদের এইটা হবেই, স্বাভাবিক স্বাভাবিক। আর না বললে তো শেখার আগ্রহ থাকে না, এই জন্য ভুলাটা স্বাভাবিক, ভুলাটা ভালো। স্যার এটা হবে না স্যার, অন্তর থেকে আমাদের জন্য দোয়া করেন স্যার, খাস দিলে স্যার। তবে আমার যেটা এক্সপেরিয়েন্স সেটা হলো, যদি কিছু মনে না করেন তাহলে আমি ছোট্ট একটু আমার কথা বলি। যেমন আমি আমার 12টা পরীক্ষাতে কিন্তু একটা সাবজেক্টও পাস করতে পারি নাই। কারণ কি? বলা লাগবে না স্যার, আপনি বিগেস্ট মোটিভেশন, আর কিছু বলা লাগবে না স্যার। বলেন আপনার এক্সপেরিয়েন্স বলেন স্যার, আপনি বলেন স্যার। কারণ অ্যাকচুয়ালি আমরা তো পড়াশোনা করেছি, একে তো হলো আপনার সংসার ছিল, 2 নম্বরে চাকরি ছিল, 3 নম্বরে ছেলে মেয়ের পড়াশোনা করাতে হয়তো, টিউশনি করতাম, অনেক কিছুই ছিল ফাংশন। শুধু যে আইসিএম পড়া সেটাই শুধু ফাংশন না। সো দ্যাট 12টা পরীক্ষাতে যখন দেখলাম যে আর হচ্ছে না, তখন কিন্তু আমি নিরাশ হয়ে আমি আমার গতি চেঞ্জ করে ফেলছিলাম। বড় একটা চাকরি নিয়ে যে না আমার দ্বারা হবে না, তখন আমার 5টা সাবজেক্ট বাকি। কিন্তু আমি যখন মবসমানে স্টেট আমি রংপুরে চলে গেছিলাম, সেখানে গিয়ে আমি ফ্যামিলি আমার ঢাকাতে রেখে আমি 3 মাস একা একা ছিলাম। ওই 3 মাস পরে যখন ফার্স্ট পরীক্ষাটা দিলাম, 5টা সাবজেক্টের মধ্যে আমার 3টা সাবজেক্ট চলে গেল, তারপরে থাকলো 2টো, তারপরের পরীক্ষা গেল 1টা, তারপরের পরীক্ষা গেল 1টা, অর্থাৎ 3টা পরীক্ষাতে আমি 5টা সাবজেক্ট পাস করলাম, আর 12টা পরীক্ষাতে আমার নীল ছিল। তো কাজেই আমার রিকোয়েস্ট হলো যে পারেন বা না পারেন সবসময় পরীক্ষাতে অ্যাটেন্ড করবেন। অ্যাটেন্ড করলেও দেখবেন যে আপনি একটা নলেজ গ্যাদার হবে, আপনি ইমপ্রুভ হলো, আপনি পড়াশোনা কিছু করলেন। এমন একটা সময় আসবে যে আপনি উইদাউট প্র্যাকটিস আপনি হয়তো পাস হয়ে যেতে পারে, বলা যায় না।
সো দ্যাট ডিজার্টেড হওয়ার কিছুই নেই। আর আইসিএমএ তো এমনিতে 20 বছর পর্যন্ত আপনি রেজিস্ট্রেশন রাখবে, অসুবিধা নেই। স্যার আপনার এক্সপেরিয়েন্স অনুযায়ী স্যার যদি ম্যাথের সোর্সগুলো যে কোনখান থেকে আমরা করব কি স্যার বলেন একজন কথা বলেন। না স্যার আমি বলতেছিলাম যে স্যার আপনার এক্সপেরিয়েন্স অনুযায়ী পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য স্যার আমি বলবো ওনাটা শুনে নেই, মানে কোনখান থেকে প্র্যাকটিস করলে ভালো হবে? কাইসুর বইটা কি এনাফ হবে এই এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করার জন্য? এটা আমরা আগে বলবো না। আমি প্রথম ক্লাসেই বলেছি যে আগে যদি আমি শুভঙ্করে ফাঁকি শিখিয়ে দেই তাহলে কেউ আর ক্লাসও করবেন না, রিভিউ করবেন না। আমরা ওগুলো একদম লাস্ট ক্লাসে ওই ফাঁকিগুলো লাস্ট ক্লাসে শিখবো। আচ্ছা স্যার, আগে শিখে ফেললে আমরা তো আর শিখলাম না, তাহলে তো ফাঁকিটাই শিখলাম। তার মানে আপনি যে অঙ্কগুলো করাচ্ছেন আমরা শুধু এগুলাই দেখবো আর শীটটাই দেখবো? না, আমি সেই কথা বলবো না। আমি বলবো যে মানে আমি কিভাবে পাস করেছি সেটা আমরা লাস্ট ক্লাসে বলবো। ঠিক আছে, এটাই আমাদের জন্য। আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। লাস্ট ক্লাসে বললে তো আমরা প্রিপারেশন নেব। অ্যাকচুয়ালি কোশ্চেনটা হচ্ছে যে আমরা বললে প্রিপারেশনটা নিতে পারতাম না, আগে বললে প্রিপারেশন হবে না। এই জন্যই আমি আগে বলবো না যে আপনারা আগে। মূল কথা হলো আমার উদ্দেশ্য হলো আমি প্রথম ক্লাসে যেটা বলেছি যে আমরা প্রথম শিখবো। প্রথম হলো আমার টার্গেট শেখা, তারপরের টার্গেট হলো আমার পাস করতে হবে। যে পাস করতে হবে কিভাবে সেইটা বলবো ক্লাস শেষে, লাস্ট ক্লাসে বলবো, কিন্তু শেখার ক্লাসে আমি ওই কিভাবে পাস করবো সেটা শিখাবো না। স্যার আমরা অনেকে নন কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। জি। তো এখন সমস্যাটা হচ্ছে অনেক সার্কুলারে দেখা যায় যে গ্রাজুয়েশন ও কমার্সের চায়, সাথে প্রফেশনাল সিএ বা সিএমএ এগুলো চায়। এক্ষেত্রে আমরা একটু মাঝে মধ্যে ডিসার্টেড হই যে কমপ্লিট করার পরে। ডিসার্টেড হওয়ার কিছু নাই, কোনো জ্ঞানই বৃথা যায় না। এই জ্ঞানটা কোনো না কোনো জায়গায় অবশ্যই কাজে লাগবে। সেটা ঠিক আছে। আপনি যদি আমাদের লিস্ট অফ দি মেম্বার্স যদি দেখেন, ওখানে বুয়েট থেকে পাস করা বহু ট্রিপল এর ইঞ্জিনিয়াররা আছেন যারা এখন অনেক বড় বড় পোস্টে অ্যাকাউন্টসে চাকরি করতেছেন। বুঝতে পেরেছেন? সিএ থেকে স্কিমা ভালো, আপনি একটু গুগল করে দেখেন। হ্যাঁ, কারণ আপনি ডিজার্ট হওয়ার কিছু নেই। একটা সময় গিয়ে আপনি আপনার টার্গেট মতন জায়গায় আপনি পৌঁছে যাবেন। কিন্তু আমার অ্যাডভাইস হলো যে যদি কেউ জব পান, জব করে এটা করলে আমার কাছে মনে হয় সেটা ফ্রুটফুল হবে। কারণ আপনি যদি চাকরি করার সাথে যদি আপনার এক্সপিরিয়েন্সটা থাকে তাহলে আপনি খুব দ্রুত একটা ভালো পজিশনে চলে যেতে পারবেন। আর চাকরি যদি না থাকে, আমি স্যার পুরোপুরি নন কমার্স বলতে আমি ইংরেজি এটার পিছনে লাগেও থাকতে হবে। এখন আমি পাবো না এরকম। জি, আমাদের তো কেউ কমার্স ব্যাকগ্রাউন্ড বা অ্যাকাউন্ট এরকম কোনো জব দিবে না, যেহেতু ইংরেজির ছাত্র বা আদার্স ব্যাকগ্রাউন্ড যারা আছে। না, আমি তো বললামই যে ইংলিশ বলেন, বাংলা বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, বহুত মেম্বার আছে আমাদের যারা এখন অ্যাকাউন্টস ফাইন্যান্সের টপ পজিশনে বসে আছেন। স্যার আমি যদি একটু বলি যে ভাইয়াটা বলতেছে আর কি, আমাদের কোম্পানির একটা কনসার্ন আছে আর কি। আপনাদের আমি বলি, আপনাদের এই নাই কে, ওই যে ম্যাথ নাই কে, ম্যাথ উত্তম কুমার স্যার। উনি তো ইঞ্জিনিয়ার স্যার সম্ভব। উনি গ্রাজুয়েশন কিসে জানেন আপনারা? হ্যাঁ, উনি বুয়েট থেকে পাস করা, বুয়েট ইঞ্জিনিয়ার। বুয়েট ইঞ্জিনিয়ার। উনি এখন কি চাকরি করে? ওনার ওখানে ইঞ্জিনিয়ার লেখা দেখছি, ইঞ্জিনিয়ার। উনি বলছিলেন ওয়াসা চাকরি করে। ওয়াসাতে স্যার, ওয়াসাতে আছে স্যার, ওয়াসাতে চাকরি করে। তো কাজে আমার হলো কি, আপনি যদি আপনি মনে করেন যে আপনি ইঞ্জিনিয়ারিং এ লাইনে আপনি হয়তো এস্টাবলিশ হয়ে গেলেন, কিন্তু তার সাথে যদি আপনার এই কমার্স ব্যাকগ্রাউন্ডটা থাকে তাহলে আপনাকে সবাই ভয় পাবে, অ্যাকাউন্টসের লোকও ভয় পাবে, ইঞ্জিনিয়ারও ভয় পাবে, এবং এটা কাজে লাগে। এটা বৃথা যায় না। কে জানি বললেন না, নলেজ কোনদিন বৃথা যায় না। জি স্যার, এটা কোনো না কোনো জায়গায় ঠিকই কাজে লাগে যায়। তাহলে তো অনেকে তো ওই যে বুয়েট থেকে পাস করে তাহলে আবার ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ কেন করে? জানার আগ্রহ, শিখার একটা আগ্রহ থাকে। অবশ্যই এবং শিখার আগ্রহ না থাকলে জানা যায় না। এবং আপনার স্যার একটা কথা, যে ব্র্যাকের যে প্রতিষ্ঠাতা মারা গেল, উনি তো এফসিএ, শুধু অনলি এফসিএ, তাহলে উনি এত বড় কিভাবে হলো? ফজলে হোসেন আবেদ। জি, উনি তো এফসিএ। হ্যাঁ, উনি তো অনেক পরিশ্রম। উনি তো, ওনার আর কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, এই একটাই তো ছিল। স্যার ইঞ্জিনিয়ারিং করা বাদ দিয়ে অনেক পরিশ্রম এফসিএ। স্যার সো দ্যাট কেউ ডিজার্টেড হবেন না।
ভর্তি যেহেতু টাকা দিয়ে ভর্তি হয়েছেন, পাস হতেই হবে। আর আমরা কাউকে কিন্তু বিদায় দেই না। স্যার লেগে থাকবো ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, লেগে থাকবেন, রিজাল্ট হওয়ার কিচ্ছু নাই। এটা খুব বেশি একটা কঠিন কিছু না। না, খুব কঠিন মনে হচ্ছে না। এটার মেইন জিনিসটা হলো লেগে থাকা, আর কিছু না। সব সাবজেক্ট পড়তেছি সহজই মনে হচ্ছে স্যার, মনে থাকতেছে না, এটা হলো সমস্যা স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলুন স্যার, এই যে কস্ট অফ গুডস সোল্ডটা তো আমরা একবার করছি না স্যার, এখানে কি আবার এখানে ডিটেইলসটা কি করব? না, কস্ট অফ গুডস তো আমরা ইয়াতে পড়ি নাই, এখানে পড়ি না, আমরা তো পড়ছি মার্কেট ইয়াতে ম্যানেজারাল অ্যাকাউন্টিং এ, এখানে পড়ি নাই। আচ্ছা, ম্যানেজারের অ্যাকাউন্টিং এ যে আপনারা পড়ে আসছেন আর আমি যে এটা বললাম, এর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? না স্যার, মিল আছে, অনেক মিল আছে স্যার, অনেক মিল আছে। মিল আছে স্যার। আপনি একটু মাল্টিপল সিস্টেমটা বুঝাচ্ছেন, অনেক মিল আছে স্যার। ম্যানেজারাল অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 2 কস্টে আমরা কিছু পড়াশোনা করছি, ওইটার সাথে আপনার আজকে লেকচারের অনেক মিল আছে। লেকচারে তো বহু মিল, বাট আপনি স্যার একটু সুন্দর করে সাজিয়েছেন, মাল্টিপল স্টেপটা সিস্টেমটা একটু দেখাই দিয়েছেন, এটাই ডিফারেন্ট আর কি। ঠিক আছে, এখন আপনার কাছে যেটা ভালো লাগবে, আপনি যদি মনে করেন যে আপনি এইভাবে করবেন, করতে পারেন। আপনি ওই ম্যানেজারিয়াল ইসে যেভাবে শিখেছেন সেভাবে যদি করতে পারেন, করেন। মূল কথা হলো আমার রেজাল্টটা হতে হবে। আমার এই কস্ট অফ গুডস গুলো বের করে দিলেই হবে। এখন আপনি যে ওয়েতে করেন, কোনো আপত্তি নেই। জি স্যার, সুন্দর করে সাজালাম কিন্তু মিললো না, লাভ হলো না। তবে কোনটা কোন হেডিং এ যাবে এটা মনে রাখতে হবে। হ্যাঁ স্যার, ওইটুকু যদি ইনকাম স্টেটমেন্টে স্যার একটু যদি আলোচনা বাকি। জি, আমরা ইনকাম স্টেটমেন্ট শুরু করি। এখানে আমরা কস্ট অফ গুডস সোল্ড থেকে স্যার, কস্ট অফ হ্যাঁ, আমরা নেট সেলসটা পেয়ে গেলাম, নেট সেলস পেলাম। এখন আমরা এই নেট সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ডটা মাইনাস করব। আমরা ধরে নিলাম যে আমরা এখন যে ইনকাম স্টেটমেন্টটা করি সেটা হলো মার্চেন্ডাইজিং কোম্পানিটা করতেছি। আর যদি আমি ম্যানুফ্যাকচারিংটা করি তাহলে এখান থেকে তো আমি পেয়েই গেলাম কস্ট অফ গুডস সোল্ড, এই যে ফিগারটা পেয়ে গেলাম। ঠিক আছে, বুঝতে পেরেছেন কিনা? স্যার আমরা ম্যানুফ্যাকচারিংটাই কন্টিনিউ করে যাই, তাহলে ম্যানুফ্যাকচারিং যদি কন্টিনিউ করেন তাহলে আমার এখান থেকে শুরু করতে হবে। এই যে এখান থেকে, এই যে এই ফিগার থেকে শুরু করতে হবে আমাকে। জি স্যার, এই ফিগার থেকে। কাজেই আমরা দুটো একত্রে শিখে নিচ্ছি। যদি ম্যানুফ্যাকচারিং হয়, কস্ট অফ গুডস সোল্ড ফিগার তো বের হয়েই গেল। এই টোটাল স্টেটমেন্টটা চলে আসবে এখান থেকে, এই সেলস এর নিচেই ওইটা চলে আসবে। এই যে কস্ট অফ গুডস হেডিং আছে না, এইটা নিচে চলে আসবে। ওই এইটা, এই যে পড়ালাম, এইটা চলে আসবে তখন এইখানে। এই যে আমি মার্কিং করেছি কস্ট অফ গুডস সোল্ড, এখানে চলে আসবে। এইটা আমি আলাদা করে ওখানে দেখিয়েছি ম্যানুফ্যাকচারিং এর কারণে। কারণ অনেক সময় ছেলেমেয়েরা বলে যে স্যার আপনি তো এইভাবে করার না, এত পারতেছি না, এই জন্য ওইটাও করাইলাম, এই মার্চেন্ডাইজিংটাও করাই দিচ্ছি এখন। না কস্ট অফ গুডস সোল্ড। জি বলুন স্যার। এই যে এখানে আমরা যে উপর যে কস্ট অফ গুডস সোল্ড এর প্রাইম কস্ট, ডাইরেক্ট কস্ট এগুলো যে লিখলাম, ওগুলো তো আর ইনকাম স্টেটমেন্টে দেখানোর কোনো প্রয়োজন নেই। এই যে এখান থেকে, এই যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল এখান থেকে শুরু করে একদম এই যে কস্ট অফ গুডস সোল্ড বের করেছেন, সম্পূর্ণটা এই যে কস্ট অফ গুডস সোল্ড হেডিং দিচ্ছি, এটা নিচে সবই করবেন। জি স্যার। পরে স্যার যদি দেখেন যে ড্রাইভারেন্স র মেটেরিয়াল আছে, র মেটেরিয়াল থাকলেই ভাববেন যে ম্যানুফ্যাকচারিং, তখনই আপনারা এই আগের এই টোটাল কস্ট অফ গুডস সোল্ডটা ইনকাম স্টেটমেন্টের ভিতরে নিয়ে আসবেন। আর যদি মার্চেন্ডাইজিং হয় তাহলে এখান থেকে শুরু করলেই হবে। যেমন এখানে দেখেন ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি, আমরা কিন্তু ওখানে র মেটেরিয়ালে বিগিনিং করছি, এখানে মার্চেন্ডাইজিং এর বিগিনিং। ওখানে ওটার সাথে যে পারচেজ, ওখানে ছিল র মেটেরিয়াল পারচেজ, এখানে শুধু পারচেজ। তাহলে পারচেজ থেকে আমি র মেটেরিয়ালের মতনই লেস করলাম, পারচেজ রিটার্ন, পারচেজ অ্যালাউন্স, পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স, পারচেজ ডিসকাউন্ট, সবগুলো যোগ করে আমি নেট পারচেজ ফিগারটা আমি বের করলাম। এই যে নেট পারচেজ, অর্থাৎ যদি আমি পারচেজ থেকে এগুলো মাইনাস করি তাহলে যে ফিগারটা পাবো সেটাকে আমি বলবো নেট পারচেজ। এই নেট পারচেজ সাথে দেখেন এই যে অ্যাড ফ্রেট যোগ করলাম, তাহলে আমরা কস্ট অফ গুডস পারচেজ, আর ওখানে ছিল কস্ট অফ কি ছিল দেখেন, এই যে কস্ট অফ র মেটেরিয়াল পারচেজ, এখানে ছিল কস্ট অফ র মেটেরিয়াল পারচেজ, আর এখানে হলো কস্ট অফ গুডস পারচেজ, কস্ট অফ গুডস পারচেজ, কস্ট অফ গুডস পারচেজ। দিস ইজ দ্য ডিফারেন্স, আর কিছুই না। সো দ্যাট যে জিনিসটা আমি পারচেজ করলাম
সেই পারচেজটা আমি ওপেনিং এর সাথে যোগ করলাম, এটা ওপেনিং ফিগার, তার সাথে ওপেনিং ফিগার, তার সাথে আমি যোগ করলাম আমি কস্ট অফ গুডস যেটুকু পারচেজ করছি সেটুকু, আর তার আগে তো আমি সব প্লাস করেই ফেললাম ফ্রেট সহ। তাহলে যেটা পাবো সেটাকে বলা হয় কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এটা হলো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল বিকজ এটা হলো ফিনিশ গুডস। আর এখানে ছিল কি দেখেন, এখানে ছিল কস্ট অফ র ম্যাটেরিয়াল, এই যে র ম্যাটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ, কেন হলো অ্যাভেলেবল ফর ইউজ, এখনো তো ব্যবহার হবে সেই জন্য, আর এটা তো বিক্রি হবে সরাসরি, সেই জন্য বলেছি অ্যাভেলেবল ফর সেল, বিক্রির জন্য প্রস্তুত। স্যার কস্ট অফ গুডস পারচেজটা তো ইয়ে বিগিনিং এর সাথে ইনভেন্টরির সাথে বিগিনিং এর সাথে যোগ হয়, তারপরে কস্ট অফ গুডস সোল্ড অ্যাভেলেবল ফর সেল হয়ে গেল। জি জি। এখান থেকে যদি আপনি এন্ডিং ইনভেন্টরিটা মাইনাস করেন তাহলে আমরা পাবো, হ্যাঁ এন্ডিং ইনভেন্টরি যদি আমি মাইনাস করি তাহলে আমি পাই যাবো কস্ট অফ গুডস সোল্ড। এখন দেখুন যে মার্চেন্ডাইজিং কোম্পানির কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করলাম, আর ম্যানুফ্যাকচারিং কোম্পানির কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করলাম। যদি ম্যানুফ্যাকচারিং এ আছে তাহলে পুরো জিনিসটা আপনি ইনকাম স্টেটমেন্ট এখানে নিয়ে আসবেন, আর যদি আপনার শুধু মার্চেন্ডাইজিং এ আসে তাহলে এইভাবে করলেই এই যে কস্ট অফ গুডস সোল্ডটা বের হয়ে গেল। Now, if you deduct your cost of goods sold, যে জিনিসটা বিক্রি করলেন তার খরচটা যদি আপনি এই সেলস থেকে, নেট সেলস থেকে যদি মাইনাস করেন, যেটা আমরা পাবো সেটাকে আমরা বলি গ্রস প্রফিট। সেটাকে আমরা বলবো গ্রস প্রফিট অন সেলস। পেয়ে গেলাম, অনেক দূর আগে গেলাম যে আমরা যে পণ্যটা বিক্রি করলাম তার সরাসরি যে খরচগুলা সেটাকে আমরা বলি কস্ট অফ গুডস সোল্ড, যেটা বিক্রি করলাম তার যে সরাসরি ডাইরেক্ট যে খরচগুলো সেগুলোকে আমরা বলি কস্ট অফ গুডস সোল্ড, সেটা মাইনাস করার পর যেটা পাবো সেটাকে বলবো গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট থেকে এখন আমি টোটাল অপারেটিং এক্সপেন্সেস কে বাদ দেব। আর টোটাল অপারেটিং এক্সপেন্সেস বলতে দুই রকমের বোঝায়, একটা হলো সেলিং এক্সপেন্সেস আর একটা হলো জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। এই সেলিং এক্সপেন্সেস কে আমরা অনেক সময় মার্কেটিং এক্সপেন্সেসও বলি। যারা মার্কেটিং এর সাথে জড়িত তাদেরকে বলা হয় সেলিং এক্সপেন্সেস। একটু আগে যিনি কোশ্চেন করেছিলেন যে মার্কেটিং ম্যানেজার তার বেতনটা কোথায় যাবে, এই যে এখানে যাবে, সেলস ম্যানেজার অথবা মার্কেটিং ম্যানেজার। অর্থাৎ যে সমস্ত খরচ ইনডাইরেক্টলি হোক আর ডাইরেক্টলি হোক সেলের সাথে জড়িত, সেই সমস্ত খরচগুলোকে নিয়ে আসবো আমি সেলিং এক্সপেন্সেসে। আর যেগুলা এডমিনের সাথে জড়িত, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের সাথে জড়িত, সেইগুলোকে নিয়ে আসবো এইটার আন্ডারে। এই দুটো যোগ করলে হবে আমার অপারেটিং এক্সপেন্সেস। স্যার অ্যাডভার্টাইজিংটা কিভাবে সেলের সাথে সম্পর্কিত? অ্যাডভার্টাইজিং সম্পর্ক, আপনি টিভি দেখেন? জি। টিভি দেখে কিন্তু আমরা কিন্তু এখন অনেকেই ওই পণ্য কিনতে খুব আগ্রহ বোধ করি, কাজে সেলটা বেড়ে যায়। টিভিতে যেমন অ্যাডভার্টাইজমেন্ট দেয় যে সাবান থেকে কি ধরনের ঘ্রাণ চলে আসে, ওই ঘ্রাণে মুগ্ধ হয়ে আমরা ওই সাবান কিনতে যাই মার্কেটে, কাজে ওই সাবানের বিক্রিটা বেড়ে যায়। এই জন্য ওই খরচটা এই সেলিং এর সাথে চলে আসে, যেহেতু বিক্রিটা বেড়ে গেল। অথবা আমরা পেপারে অনেক সময় সুন্দর সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট দেখি, ম্যাগাজিনে অনেক সুন্দর সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট দেখি, বাস্তবের সাথে মিল থাকুক বা না থাকুক, আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখে ওই পণ্য কেনার জন্য আমরা মার্কেটে চলে যাই, ওইটাই লাগবে আমার, সো দ্যাট ওই অ্যাডভার্টাইজমেন্টের জন্যই কিন্তু আমার সেলসটা বেড়ে যায়। আর এখানে রেন্টটা কোন রেন্ট? রেন্টটা হলো এখানে যদি কোনো দোকানের যদি ভাড়া দিতে হয়, যে দোকানটা আপনি ভাড়া নিয়ে আপনি সেল করতেছেন, সেই দোকানে যদি হয় সেটা হবে রেন্ট। অথবা পণ্য রাখার জন্য যদি কোনো হাউস করেন অথবা স্টোর করেন যেখানে পণ্য রেখেছেন বিক্রির জন্য, সেই রেন্টটা এখানে আসবে। গোডাউন রেন্ট বা স্টোর রেন্ট, রাইট। গোডাউন রেন্ট, স্টোর রেন্ট, শপ রেন্ট, যে কোনো। ফ্রেট আউটটা কি যদি আমরা মানে মাল পৌঁছাই দেওয়ার সেলের ভিতরে থাকে তাহলে ওইটা ফ্রেট আউট? জি
ফ্রেড আউট 3 নাম্বারটা স্যার সেলিং এ জি 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 আমরা দায়িত্ব নেই যে মালটা আমরা পৌঁছাই দিয়ে আসবো। হ্যাঁ ওই যে এইটা আপনার ওই এফওবি ডেস্টিনেশন জি। তাহলে আমরা দেখেন যিনি কোশ্চেন করছেন যে মার্কেটিং এর ম্যানেজারের বেতনটা কোথায় যাবে, এখানে যাবে। সেলস ম্যানেজার বা মার্কেটিং ম্যানেজার তার বেতন। অ্যাডভার্টাইজমেন্ট ক্লিয়ার, ফ্রেট আউট ক্লিয়ার হলো। যদি আমার ফ্রেট ইন হয় মালের সাথে যোগ হবে, এই যে ফ্রেট ইন হলে সরাসরি পণ্যের সাথে যোগ হবে, ফ্রেট আউট হলে সেলিং এক্সপেন্সেস হবে। ডেপ্রিসিয়েশন বলতে কি বোঝায়? এমন হয় যে মনে করেন যে মার্কেটিং ম্যানেজারকে গাড়ি দেওয়া হয়েছে অফিস থেকে বাসার থেকে আসা যাওয়ার জন্য, ওই গাড়ির ডেপ্রিসিয়েশন আসবে সেলিং এর ভিতরে। যেহেতু মার্কেটিং ম্যানেজারের বেতনটা সেলিং এর ভিতরে আসছে, তার গাড়ির ডেপ্রিসিয়েশনটা এখানে আসবে। অথবা যদি এমন হয় যে ঢাকা থেকে চিটাগাং মাল পৌঁছানোর জন্য আপনার একটা ট্রাক আছে, ওই ট্রাকের ডেপ্রিসিয়েশনটা এখানে আসবে সেলিং এর ভিতরে, যেহেতু আপনি সেলস এর জন্য ট্রাকটা কিনেছেন মালটা পরিবহনের জন্য। যদি এমন হয় যে আপনি একটা বিল্ডিং কিনেছেন, যে বিল্ডিং এ আপনার স্টোর আছে বা যে বিল্ডিং আপনার দোকান আছে, শপ আছে, সেই বিল্ডিং এর ডেপ্রিসিয়েশনটা এখানে চলে আসবে। আর ভাড়া তো একটু আগে বললাম, যে কোনো ধরনের ভাড়াই হোক না কেন যদি বিক্রির সাথে জড়িত হয় সেটা চলে আসবে। ইন্স্যুরেন্স, ধরুন আপনার গাড়ি ভরে মাল পাঠাচ্ছেন চিটাগাং এ ঢাকার থেকে, তখন পথে যদি কোনো ডাকাতি হয়, চুরি হয়, সেই জন্য আপনি ইন্স্যুরেন্স করে পাঠালেন, সেটাকে বলা হবে সেলিং এক্সপেন্সেস। সেই ইন্স্যুরেন্সটা এখানে চলে আসবে। তাহলে আমি টোটাল সেলিং এক্সপেন্সেস পেয়ে গেলাম। নাও the general and administrative expenses, অফিসে যারা চাকরি করে তাদের বেতনটা এখানে আসবে। অ্যাডভার্টাইজিং, এটা কোন অ্যাডভার্টাইজিং? অফিসারদের জন্য সেলিং অ্যাডভার্টাইজিং। এটা এই একটা অ্যাডভার্টাইজিং, এই একটা অ্যাডভার্টাইজিং। কোনটা যে এই অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে যে অ্যাডভার্টাইজিং হয় সেগুলো নিয়োগ করা এই সমস্ত বিষয় স্যার। রাইট, অর্থাৎ লোক নিয়োগ করার জন্য যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেন তাহলে আসবে এইখানে, আর যদি পণ্য বিক্রির জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেন সেটা আসবে এইখানে। ক্লিয়ার? জি স্যার। ওকে, সাপ্লাইজ এক্সপেন্সেস, যদি অফিসে কাগজ কলম পেন্সিল প্রয়োজন হয় সেগুলো, সেই খরচগুলো এখানে আসবে। ঠিক সেম আইটেম এখানেও আসতে পারে, এখানেও যদি কোনো কাগজ কলম পেন্সিল ইউজ হয় সেটাও এখানে আসবে। ওকে, ডেপ্রিসিয়েশন, মনে করেন এমডি সাহেব বা সিএফও অথবা যদি প্রশাসনে চাকরি করে এমন কেউ গাড়ি ইউজ করে, তার ডেপ্রিসিয়েশন এখানে আসবে। অথবা যদি আপনার যদি হেড অফিস থাকে, নিজস্ব বিল্ডিং থাকে, হেড অফিস নট সেলিং এর সাথে জড়িত না, প্রশাসনের সাথে জড়িত, সেই বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন এখানে আসবে। রেন্ট, যেটা প্রশাসনের সাথে জড়িত, সেই ভাড়াটা এখানে আসবে। ইন্স্যুরেন্স, ট্যাক্স, এটা কোন ট্যাক্স? অফিস স্যালারি ইনকাম ট্যাক্স স্যার, ইনকাম ট্যাক্স। না, এটা ইনকাম ট্যাক্স না। যদি এমন হয় যে আপনার একটা নিজস্ব বিল্ডিং আছে, ওখানে আপনি মিউনিসিপাল ট্যাক্স দিতে হচ্ছে অথবা লোকাল কোনো ট্যাক্স দিতে হচ্ছে, সেই ট্যাক্সটা এখানে আসবে। আনকালেক্টেবল অ্যাকাউন্টস এক্সপেন্সেস, এই জিনিসটা কি? রাইট, এটার 4টা নাম আছে, আমরা পরে শিখবো এটাকে। এটার 4টা নাম আছে, একটা নাম এখন শিখলাম যেটাকে বলে আমরা আনকালেক্টেবল অ্যাকাউন্টস এক্সপেন্স। আপনি বাকিতে বিক্রি করেছেন কিন্তু সে টাকা দিচ্ছে না, ওই টাকা আদায় করতে পারতেছেন না, সেটাকে আমরা বলবো আনকালেক্টেবল অ্যাকাউন্টস এক্সপেন্সেস। এটা কি ইরিকভারেবল ব্যাড ডেট? রিকভারেবল না, রিকভারেবল না, এটা ব্যাড ডেট, সরাসরি ব্যাড ডেট। রিকভারেবল হলে তো আর ব্যাড ডেট আমরা বলবো না। ইরিকভারেবল যদি হয় সেই ক্ষেত্রে আমরা এখানে বলবো ইরিকভারেবল বলছি স্যার। জি, সেই ক্ষেত্রে আসবে না। এটা সেলিং এ নাই, সেখানে আসলো কেন? এটা তো সেলিং এর সাথে থাকার কথা, এটা সেলিং এর সাথে জড়িত না। জি স্যার, কিন্তু এখানে স্যার হয়তো বা প্রশাসনিক কোনো কিছু বিক্রয় করে ফেলছে সেজন্য। না, এটা হলো
মোস্ট অফ দ্য যারা বিভিন্ন বইপত্র লিখেছেন তাদের মতে যে আপনি যদি বাকিতে বিক্রি করেন সেই ডিসিশনটা আসে প্রশাসন থেকে, কার কাছে বাকি বিক্রি করবেন অথবা করবেন না, সেই পলিসিটা ডেভেলপ করে প্রশাসনের পারমিশন ছাড়া হয়তো আপনি কারোর কাছে বিক্রি করতে পারেননি বাকিতে। সেই জন্য যদিও নাম শুনলে মনে হয় সেলসের সাথে যাবে, কিন্তু আমরা অ্যাকাউন্টেন্ট যারা তারা নর্মালি এটা প্রশাসনের সাথে, এটা নিয়ে অনেক দ্বিমত আছে, কিন্তু নর্মালি এই প্রশাসনের খরচের ভিতরে আমরা দেখাই। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম টোটাল জেনারেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আর পেলাম টোটাল সেলিং এক্সপেন্সেস। এই দুইটা যোগ করলে হয় টোটাল অপারেটিং এক্সপেন্সেস। আমরা যদি টোটাল অপারেটিং এক্সপেন্সেস বাদ দেই আমার গ্রস প্রফিট থেকে টোটাল অপারেটিং এক্সপেন্সেস বাদ দেই, তাহলে আমি পাবো অপারেটিং ইনকাম, অর্থাৎ আমি সারা বছর কাজ করে যে ইনকামটা করলাম সেটাকে বলা হয় অপারেটিং ইনকাম। স্যার এখানে স্পিড মানিটা কি আসবে? জি, স্পিড মানি কি কোনো এক্সপেন্সের ইয়েতে আসবে না, বাদ যাবে না বা কিছু? একটু উদাহরণ দিয়ে বলেন তো। স্পিড মানি ধরেন আমি প্রোডাকশন এমন এক জায়গায় আমার প্ল্যানটা করলাম, হ্যাঁ, যেখানে আমি ধরেন কাউকে ঘুষ দিতে হচ্ছে, হ্যাঁ, তো এটা আমাকে একটা মিসেলেনিয়াস আর কি, ওই জিনিসটা কি এখানে আসবে? না, আসবে। বিবিধ খরচ আসবে তো স্যার, বিবিধ খরচ এখানে আসবে না। আপনি যদি কাউকে এক্সপেন্সের মধ্যে থাকবেন, যে বি আদার এক্সপেন্স যেটা আছে এটাতে কি যাবে? এটা তো কি সব আদার এক্সপেন্স। স্যার স্পিড মানি কি এটা ঘুষ নাকি স্যার? ঘুষ দেওয়া। স্যার এটা কি স্যার? স্পিড মানি স্যার এটা কি স্যার? নতুন শুনলাম আজকে স্যার। এটা ঘুষ কেউ উচ্চারণ না করাই বেটার। আমরা এটাকে ঘুষ বলবো না, এটাকে বলা হয় প্রমোশনাল এক্সপেন্সেস। জি স্যার, মিসেলেনিয়াস এক্সপেন্স না স্যার, এটা তো স্পিড মানি। প্রমোশনাল এক্সপেন্সেস তো প্রোডাক্ট করার, মার্কেটিং করার জন্য একটা প্রমোশনাল এক্সপেন্সেস থাকে। হ্যাঁ, এটা ওয়ান্স কাইন্ড অফ প্রমোশন। আপনার হয়তো লাইসেন্স পাচ্ছেন না, লাইসেন্সটা হলে আপনার ব্যবসা হবে, সেই জন্য আপনি ওই টাকাটা দিয়েছেন, অথবা আপনার একটু ট্যাক্স ফাঁকি দিতে হবে, ওইটা দিলে হয়তো ট্যাক্সটা ফাঁকি হয়ে গেল, এটা হতে পারে। যাই হোক না কেন, আমরা ঘুষ হিসাবে বলবো না। এবং এই খরচগুলা কখনোই ইনকাম স্টেটমেন্টে আসবে না, সবসময় নরমালি মিসেলেনিয়াস হিসেবে কোম্পানিগুলো শো করে। মিসেলেনিয়াস তো চাইল্ড ব্যালেন্স দিকেই থাকে। আর কেউ কিছু বলবেন? স্যার আগে শিখি স্যার, শিখি স্যার। আপনারা স্যার কোথায় যান স্যার? স্যার অবৈধ টাকা বৈধ কাগজে আসবে না, এটা হচ্ছে কথা। না, সব টাকাই বৈধ হিসেবে আসবে। সেটা হলো যে স্যার তাহলে আমি এটা জার্নাল কিভাবে দিব? অন্য নামে আসবে আর কি, অন্য নামে আসবে, অন্য নামে আসবে, অবশ্যই খরচে আসবে। টাকা বাইরে হলেই তো খরচে আসবে। আমি কি এখন বলতে পারি কিছু? জি স্যার, অবশ্যই আপনি কি বলবেন। তো এখন মূল কথা হলো এই টাকাগুলো আপনি কখন খরচ করছেন। যদি আপনি ব্যবসা প্রতিষ্ঠানে প্রথমে খরচ করেন তাহলে এইটা হবে আপনার অ্যাসেট, কোনো খরচ হিসাবে আপনি দেখাতে পারবেন না। এটাকে আমরা বলি প্রিলিমিনারি এক্সপেন্সেস। ইট ইজ এ ইনট্যানজিবল অ্যাসেট, নট ট্যানজিবল, ইনট্যানজিবল অ্যাসেট। এবং এটার উপরে আমরা ডিপ্লেশন ক্যালকুলেশন করব, আমরা পরের চ্যাপ্টারে শিখব। সো দ্যাট যদি বছরে মানে ব্যবসার শুরুতে হয় সেগুলোকে আমরা বলবো প্রিলিমিনারি এক্সপেন্সেস, ইটস এ অ্যাসেট। আর যদি অপারেটিং ফাংশনের মধ্যে হয়, আমার বছরের কোনো কাজের মধ্যে ব্যবসার ভিতরে চলে আসে, তাহলে সেটা ফিগারটাও যদি একটু ছোটর মধ্যে হয় তাহলে আমরা সেটা মিসেলেনিয়াস এক্সপেন্সেস অর এন্টারটেইনমেন্ট এক্সপেন্স হিসেবে আমরা শো করব। তবে নরমালি মিসেলেনিয়াস এক্সপেন্সেস কোনো অডিটর অ্যালাউ করে না, কারণ মিসেলেনিয়াস বলতে কোনো কথা নেই, আপনাকে স্পেসিফিক করতে হবে। সেজন্য আমরা নরমালি এন্টারটেইনমেন্ট এক্সপেন্স হিসেবে ট্রিট করি। ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার এই যে গ্রস প্রফিট থেকে টোটাল অপারেটিং এক্সপেন্স বাদ দিলে আমার অপারেটিং ইনকাম আসছে। জি, এখন অনেক কোশ্চেনে কিন্তু এই পর্যন্তই আসে, ক্যালকুলেট দি অপারেটিং ইনকাম। অনেক কোশ্চেনে আসে ক্যালকুলেট দি গ্রস প্রফিট, সো দ্যাট আপনাকে বুঝতে হবে গ্রস প্রফিট কোন পর্যন্ত, অপারেটিং প্রফিট কোন পর্যন্ত। আদার এক্সপেন্স আদার রেভিনিউ অনেক সময় থাকে না, না দেখলে তো খুব বিশেষ। রাইট। এখন আমরা
আমরা তো ব্যবসা করে টাকা পেলাম, এখন এর সাথে আরো অনেক কিছু জড়িত আছে, সেগুলোকে আমরা বলবো আদার রেভিনিউ এন্ড এক্সপেন্সেস। যেমন আদার রেভিনিউ কি কি হতে পারে? আপনি যদি ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকে, আপনি একটা ইন্টারেস্ট পেতে পারেন, বিনিয়োগের সুদ। হ্যাঁ, ওইটাকে আমরা ইন্টারেস্ট ইনকাম বলি। আপনি যদি কোনো টাকা শেয়ার মার্কেটে যদি শেয়ার কিনে থাকেন, সেখান থেকে ডিভিডেন্ড পেতে পারেন, সেটাকে আমরা ডিভিডেন্ড ইনকাম বলি। তাহলে আপনার আদার একটা ইনকাম থাকতে পারে আপনার ব্যবসা ছাড়াও, সেটাকে আমরা বলবো আদার রেভিনিউ। স্যার যদি রেন্ট রিসিভ করি সেটাও কি এখানে আসবে? হ্যাঁ, আসবে। রেন্ট যদি কোনো আপনি যদি কোনো পার্সিয়াল ঘর ভাড়া দেন, এখানে আসবে। ওকে, আদার এক্সপেন্সেস হতে পারে। আপনি যদি কোনো লোন নেন ব্যাংক থেকে, তাহলে আপনার ইন্টারেস্ট এক্সপেন্সেস হতে পারে। অথবা যদি আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেখানে দেখবেন যে ছোট ছোট কিছু কিছু খরচ দিতে হয় আপনার, ওই যে ই ট্যাক্স, দ্যাট মিন্স ডিউ, কি ওটাকে বলে, হ্যাঁ, বিভিন্ন চার্জ যে আসে, সেই খরচগুলো আপনি এখানে দেখাবেন আদার এক্সপেন্সেস এর ভিতরে। তাহলে যদি আপনার রেভিনিউটা বড় হয় আর খরচটা যদি কম হয়, আমরা নর্মালি বলি নেট আদার রেভিনিউ ওভার এক্সপেন্সেস। আর যদি আমার খরচটা বেশি হয়, রেভিনিউটা যদি কম হয়, তাহলে আমরা বলি আদার এক্সপেন্সেস ওভার রেভিনিউ। ভাষাটা তখন উল্টে যাবে। এখানে বুঝাচ্ছে যে খরচ হচ্ছে আয় বেশি, আর যদি খরচ বেশি হয় আয় কম হয়, তাহলে আমরা বলি আদার এক্সপেন্সেস ওভার রেভিনিউ। সেই ফিগারটা পেয়ে গেলাম। ওই ফিগারটা আমি অপারেটিং প্রফিটের সাথে যদি যোগ বিয়োগ করি, তাহলে যে ফিগারটা পাবো সেটাকে আমরা বলবো ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স। ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স। সেখান থেকে যদি আমি ইনকাম ট্যাক্সটা বাদ দেই, মাইনাস করি, তাহলে আমি পাবো ইনকাম বিফোর এক্সট্রা অর্ডিনারি আইটেম। Income before extraordinary item. Now the extraordinary item. What do you mean by extraordinary item? Extraordinary item হলো gain on sale of investment. আপনি একটা অ্যাসেট বিক্রি করে দিলেন, সেখান থেকে যদি কোনো গেইন আসে, সেটাকে আমরা বলবো gain on sale of investment, আমরা extraordinary item বলবো। এবং সেখান থেকে ট্যাক্সটা বাদ যাবে, এই জন্য যে ওই extraordinary আইটেমের ট্যাক্সের রেটটা সবসময় আলাদা থাকে। কাজে যতটুকু আমি ইনকাম করব, ওখান থেকে আমি যদি ট্যাক্সটা বাদ দিই, তাহলে আমি নেট ফিগারটা পাবো। আরো একটা উদাহরণ হতে পারে, মনে করেন যে কোম্পানি যদি কোনো লটারির টিকিট কেনে, লটারিতে যদি ফার্স্ট প্রাইজটা পেয়ে যায়, তাহলে 40 লক্ষ টাকা পেয়ে গেল। সেই 40 লক্ষ টাকা পেতে গেলে ওখানে আবার আপনার 38 লক্ষ টাকা ট্যাক্স দিতে হয়, তাহলে 2 লক্ষ টাকা আপনার থাকবে। দ্যাট ইজ কল এক্সট্রা অর্ডিনারি আইটেম। এখানে কি স্যার শেয়ারের লভ্যাংশটা আসতে পারে? গেইন অন সেল, শেয়ারের লভ্যাংশটা এই যে ডিভিডেন্ড ইনকাম, আদার রেভিনিউতে নিলাম। আর এখানে আসবে যেগুলো এক্সট্রা অর্ডিনারি ক্যাটাগরি, সেইগুলো আসবে এখানে। যেমন আপনি কোথাও দিয়ে হঠাৎ করে কিছু টাকা পেয়ে গেলেন, আপনি হাঁটতেছেন, পথে হয়তো একটা গোল্ডের ব্যাগ পেয়ে গেলেন, অথবা টাকার একটা বস্তা পেয়ে গেলেন, দ্যাট ইজ কল এক্সট্রাঅর্ডিনারি গেইন। আপনি লটারির টিকিট কিনলেন, সেখানে ফার্স্ট প্রাইজটা পেয়ে গেলেন। এখন তো পাওয়া যায় স্যার বিভিন্ন জায়গায় টাকার বস্তা। হ্যাঁ, প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে স্যার, গেইন না হয়ে যদি আমার লস হয় কোনো ইনভেস্টমেন্টে, সেটা কোথায় যাবে স্যার? যদি আপনার ওইটা লস হয়, তাহলে সেটা যদি সাধারণত লস হয়, সেগুলো হলো আপনার নিজস্ব ইনভেস্টমেন্টে যদি আসে। আর যদি যেটা আপনার নিজস্ব ইনভেস্টমেন্ট না, যেমন আপনি লটারির টিকিট কিনেছেন, যদি পান তো ভালো কথা, না পারলে তো আপনি লস নাই কোনো। আর আপনি ওই যে পরে হঠাৎ রাস্তায় পরে আপনি 1 বস্তা টাকা পেলেন, ওখানে তো আপনার কোনো লস নাই। লস শুধু আপনার ট্যাক্সটা দিতে হবে। গভর্নমেন্ট আবার বলে দেয় যে তুমি হাঁটতে হাঁটতে যদি 5 বস্তা টাকা পেয়ে যাও, কোনো সমস্যা নাই। তুমি তো যে 5 কোটি টাকা পাও, তুমি 50 লাখ টাকা 10% যদি আমাকে দিয়ে দাও, তাহলে তোমার টাকাটা বৈধ। অথবা লেখা আছে স্যার গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট, তো আমি বলতেছি যদি গেইন না হয়ে এই জায়গাটায় হতো যে লস অন সেল অফ ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে এই আইটেমে তো কোনো লসই নাই। এটা তো আপনি সব এখানে সব শুধু গেইনটা যাবে। আমি জিজ্ঞেস করছিলাম যে লস হলে কোথায় যাবে, লস হলে কোথায় যাবে, আমি ওটাই জানতে চেয়েছি। যে এখানে আসবে বাট সেটা তো কোনো ট্যাক্স থাকবে না। ওকে, গট ইট স্যার। সেটা ট্যাক্স এখানেই আসবে, মানে এক্সট্রাঅর্ডিনারি আইটেমে আসবে কিন্তু ট্যাক্স থাকবে না।
ট্যাক্স থাকে লস অন সেলস অফ ইনভেস্টমেন্ট হবে আর কি লস হয়ে যাবে মাইনাস আমি ওটা জানতে চাচ্ছিলাম যে লস হলে যাবে কোথায়, তার মানে এখানেই যাবে, এক্সট্রাঅর্ডিনারি আইটেমেই যাবে। জি এখানে মাইনাস ফিগারটা হবে সেক্ষেত্রে, জি মাইনাস ফিগারটা হয়ে আমরা নেট প্রফিটে বের করব। থ্যাংক ইউ। আপনার কোশ্চেনে কোন পর্যন্ত চায় সেটাকেও আপনাকে দেখতে হবে। এমন যদি হয় যে কোশ্চেনে আপনাকে নেট ইনকাম বলে দিচ্ছে, ক্যালকুলেট দ্য নেট ইনকাম, কিন্তু কোশ্চেনটা দেখে এই আইটেমগুলো নাই, এই যে এই আইটেমগুলো নাই, সেই ক্ষেত্রে এই অপারেটিং ইনকামটা হয়ে যাবে নেট ইনকাম। জি স্যার, লিখবেন অপারেটিং ইনকাম অবলিক দিয়া লিখবেন নেট ইনকাম। আবার যদি থাকে যে না এই পর্যন্ত চলে আসছে সে এই আদার রেভিনিউ আছে, আদার এক্সপেন্সেস আছে, কাজে এই যে ইনকাম বিফোর ইনকাম, এখানে ট্যাক্সও দেওয়া আছে, এখানে ইনকাম বিফোর এক্সটার্নাল আইটেম এই পর্যন্তই আছে, এরপর আর কোনো আইটেম নাই, তাহলে এইটাই হবে আপনার নেট ইনকাম। কাজে কোশ্চেনে কি চাবে তার উপরে ডিপেন্ড করে হুইচ ফিগার উইল বি নেট ইনকাম। স্যার জি বলুন। আচ্ছা, এখানে গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট, ধরেন কোম্পানি 20 টাকা ইনভেস্ট করলো, সে 30 টাকা পেলো, তাহলে কি 10 টাকাটা এখানে আসবে? জি জি জি, গেইনটুকু আসবে অথবা লসটুকু আসবে। নরমালি এইটা ধরেন একটা প্লান্ট আছে, আপনি একটা প্লান্টটা বিক্রি করলেন, আমরা সেগুলা শিখবো, এগুলা তো অনেক কঠিন আইটেম, আমরা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারে গিয়ে দেখবো যে কিভাবে গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট হয়। আমরা পরবর্তীতে অনেক শেখার সুযোগ আছে, যেহেতু আমি ফরম্যাটটা করে ফেলছি এই জন্য এখানে আমি এক্সটার্নাল আইটেম হিসেবে নিয়ে আসছি। স্যার এই ফরম্যাটটা কাইন্ডলি আমাদেরকে পাঠানোর ব্যবস্থা করেন স্যার একটা। আপনারা আপাতত শর্ট স্ক্রিন নিয়ে নেন, পরে আমি পাঠানোর ব্যবস্থা করব। স্যার ওই আইসিএমএ কর্তৃপক্ষ থেকে হয়তোবা নির্দেশনা আছে, কিন্তু আমাদের ইমেইলে আমরা এগুলো অনেকেই পাচ্ছি না স্যার। আচ্ছা, আমি না এই দুটো আমার কাছে মনে হয় হয়তো আমিও নাও পাঠাতে পারি। আমি যেটা মেইল করেছি ওটা দেখলে আমি বুঝতে পারবো, যদি দেখি যে আসলে পাঠাই নাই তাহলে আমি এই দুটো পাঠিয়ে ওদেরকে বলে দেবো, আপনাদেরকে দিয়ে দেবে মেইলে। আর তা নাহলে আমি জি বলুন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আগেরবার যে স্যার পাঠাইছিলেন ওইটা পাইছিলাম স্যার। জি আগেরবার যে স্যার ওই যে আপনি বলার পরে ওইটা পাইছিলাম। হ্যাঁ ওই যে দুবার পাঠাইছে, দুবার পাঠাই আবার আমাকে কপিও দিয়েছে আমাকে কনফার্ম করার জন্য আর কি। তো কাজে দুটো আশা করি আপনারা পেয়ে যাবেন যদি আমি কালকে দেখি যে। জি বলুন। আমাদের ওই ফেসবুক গ্রুপে যদি পাঠানো হয় তাহলে আমাদের জন্য সহজ হয়, সেখান থেকে প্রিন্ট দেওয়া সহজ হয়। আইসিএমএ তো আর ফেসবুকে পাঠানো হবে না, আইসিএমএ তো ইন্ডিভিজুয়ালি আপনাদের সবার মেইল আছে, তো আমাদের ইমেইলে পাঠাই দিল, আমাদের ইমেইলে পাঠাই দিলেও স্যার হয় স্যার। হ্যাঁ ওই যে ইমেইলই পাঠাবে একজনে পেলে তো সবাই পেয়ে যাবেন। আপনাদের গ্রুপ আছে, আপনার গ্রুপে তখন দিয়ে দেবেন, যে কোনো একজন পেলেই হবে। কাজেই আমি কালকে চেক করে আমি আইসিএমএ তে দরকার হলে এটা পাঠিয়ে দেবো, ওরা আপনাদেরকে পাঠিয়ে দেবে, যে কোনো একজন পেলেই বাকিদের সাথে শেয়ার করে নেবেন। আর যদি এখন স্ক্রিনশট নেন তাহলে আমি একটু ইসে থাকি, আপনার স্ক্রিনশট নিয়ে নেন এখন আপাতত বোঝার জন্য আর কি। আমাদের এক্সামের রুটিন দিয়ে দিচ্ছি। কার কোনো কোশ্চেন আছে? স্যার একটু প্রথম থেকে একটু দিলে ভালো হয়, স্ক্রিনশট নিতাম। আজকে এত সময় নাই, নেন 10টা বাজে গেছে। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। স্যার আপনি যদি স্যার এইসব জিনিস আপনি একটা গুগল ড্রাইভ করে ওখানে আপলোড করে দেন আর লিংকটা আমাদেরকে দিয়ে দেন, আপনি আপডেট করলে আমরা বারবার পেয়ে যাবো। ওটাও স্যার করতে পারেন। না তো ওভাবে আপনারা একটা কোশ্চেন বারবার ওটা আমি জানি না স্যার, বলছে নাকি, আমি ছিলাম না হয়তো। নেওয়া হয়েছে স্ক্রিনশট? জি স্যার। হ্যালো জি বলুন। স্যার আপনার কন্টাক্ট নাম্বারটা কি কাইন্ডলি একটু দেওয়া যাবে? 01 জি 71 জি 41 জি 33 261 261। থ্যাংক ইউ। নরমালি আমি কোনো ফোন ধরি না, যদি না ধরি মেসেজ দেবেন, মেসেজ দিলে আমি ফোন ব্যাক করব। আমার প্রশ্ন ছিল যে মার্চেন্ডাইজিং এবং ম্যানুফ্যাকচারিং কস্ট অফ গুডস সোল্ড বের করার ক্ষেত্রে এটা মানে আপনার কি কোনো ক্রাইটেরিয়া আছে যে এটা হলে এটাকে আমি ধরবো মার্চেন্ডাইজিং এবং এটাকে ধরবো ম্যানুফ্যাকচারিং? ক্রাইটেরিয়া একটাই, সেটা হলো আইটেম দেখলেই আমি বুঝতে পারি। যদি এটা র ম্যাটেরিয়াল হয় এটা
ম্যানুফ্যাকচারিং। এটা যদি র মেটেরিয়াল না হয় তাহলে মার্চেন্ডাইজিং। আমি পুরো ট্রাইভ্যালেন্সটা যদি পড়ি তাহলে আমি বুঝতে পারবো যে ইট ইজ মার্চেন্ডাইজিং অর ম্যানুফ্যাকচারিং। ট্রাইভ্যালেন্স পড়লেই আপনি কিছু আইটেম দেখলেই বুঝতে পারবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এখানে যেমন আমরা ম্যানুফ্যাকচারিং যে আইটেম গুলো বলেছি, এই যে কস্ট অফ গুডস সোল্ড, এর মেইন হলো যে র মেটেরিয়াল। এই র মেটেরিয়ালটা থাকলেই ভাববেন যে ইট ইজ এ ম্যানুফ্যাকচারিং, এবং তার ওপেনিং ও থাকবে, তার ক্লোজিং ও থাকবে, ডব্লিউআইপি ও থাকবে। এই যে ডব্লিউআইপি যদি থাকে, এগুলো কিন্তু আমরা ওখানে পাই নাই, এটা ম্যানুফ্যাকচারিং পেয়েছি। সো দ্যাট ডব্লিউআইপি, ফিনিশড গুডস, র মেটেরিয়াল, এই তিনটার যে কোনো একটা আইটেম থাকলেই ভাববেন যে ম্যানুফ্যাকচারিং। আর এগুলো না থাকলে যদি এরকম নর্মালি থাকে, এই যে বললাম এই যে ইনভেন্টরি বিগিনিং, ইনভেন্টরি ক্লোজিং, তাহলে ভাববেন যে মার্চেন্ডাইজিং। তার এরকম কি আছে কখনো হয় যে অল্টারনেট নেম ইউজ করে, মানে ডিফারেন্ট টাইপের নেম ইউজ করে ডিরেক্ট, মানে যেমন ধরেন র মেটেরিয়াল শব্দটা এগুলো থাকলো না কিন্তু সিনোনিমস ইউজ করলো, এরকম কিছু আছে স্যার? না, তাহলে সেক্ষেত্রে শুধু ম্যাটেরিয়াল বলতে পারে। ম্যাটেরিয়াল যদি বলে, সেক্ষেত্রে যদি আবার ডব্লিউআইপি বলে তাহলে ভাববেন ম্যানুফ্যাকচারিং। আর ডব্লিউআইপি বা ফিনিশ গুডস না বললে, শুধু ম্যাটেরিয়াল বললে ভাববেন যে এই মার্চেন্ডাইজিং। আচ্ছা আচ্ছা, এগুলো আপনি করতে করতে তখন আপনি নিজেই ম্যাটেরিয়ালস আর হচ্ছে স্যার একটা প্রশ্ন করতাম। বলুন। র ম্যাটেরিয়ালস আর ডব্লিউআইপি, আরেকটা কি বললেন স্যার? আরেকটা ফিনিশ গুডস। বললেন র ম্যাটেরিয়ালস, আরেকটা বললেন ডব্লিউআইপি, র মেটেরিয়াল, আর একটা ফিনিশ গুডস। এই যে ফিনিশ গুডস। জি স্যার, এই যে ফিনিশ গুডস। জি স্যার, তিনটা আইটেমের যে কোনো একটা থাকলে আমরা বুঝবো এটা ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ, বাকিগুলো তো থাকতে হবে, না হলে আপনি স্টেটমেন্ট করবেন কিভাবে? জি স্যার, বাকিগুলো তো থাকবে। এই আইটেমগুলো তো থাকতে হবে, তাহলে আপনি কস্ট অফ গুডস বের করতে পারবেন না। আর তা না হলে আপনার এই আইটেমগুলো থাকতে হবে। কাজে আপনি এই ফরম্যাটটা যদি দুবার করেন, তাহলে আপনি যে কোনো অঙ্ক দেখলেই বুঝতে পারবেন যে কোন ফরম্যাটে করবেন। স্যার জি বলুন। স্যার আমি একটা লাইন করছি, এটা হচ্ছে আপনার কারেক্টিং এন্ট্রি 300,000 ক্যাশ ড্রয়িং বাই দ্য ওনার ওয়াজ ডেবিট টু এবিসি কোম্পানি, ক্যাপিটাল এন্ড ক্রেডিট টু ক্যাশ। আমি না এই লাইনটা বুঝতেছি না। সলিউশনে ওরা অ্যামাউন্টটা একবার ক্যাপিটালের সাথে যোগ করেছে, ক্যাপিটাল যেটা ছিল সেটার সাথে, আর আবার একটু বলেন, আবার লাইনটা বলেন, আবার পড়েন, পুরোটা পড়েন। 3,200 ক্যাশ ড্রয়িং বাই দ্য ওনার ওয়াজ ডেবিট টু এবিসি কোম্পানি, ক্যাপিটাল বাই দ্য ওনার এবিসি কোম্পানি। এবিসি কোম্পানির ওনার? জি জি। আচ্ছা, এবিসি কোম্পানির ওনার, সে উইথড্র করছে 3,200 টাকা। জি, তারপরে কমা দিয়ে লিখে আছে ক্যাপিটাল কমা এন্ড ক্রেডিট টু ক্যাশ। ক্রেডিট টু ক্যাশ। জি, ক্যাপিটাল কমা ক্রেডিট টু ক্যাশ। জানাল কি করছে? এরা করেছে, এরা ক্যাপিটালের সাথে, ক্যাপিটাল আগে যেটা ছিল এটার সাথে এরা যোগ করেছে, আর ইয়ে করছে, নতুন ইয়ে নামে, ড্রয়িং নামে এসেছে। এটা কিসের অঙ্ক? কোন চ্যাপ্টারে? কারেক্টিং ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আর কি স্যার। এটার কারেকশনটা কি করতে বলছে? এটা তো ক্লিয়ার বলাই আছে যে মালিক 3,200 টাকা উঠাই এনেছে। কারেকশনটা কি করতে বলছে? এটা তো কোনো কারেকশন হবে না, এটা তো ডাইরেক্ট বলেছে মালিক 3,200 টাকা উঠাই এনেছে। ভালো কথা। স্যার এখানে ড্রয়িং ডেবিট হবে না স্যার, এটাকে অন্য একটা কোম্পানির নামকে ডেবিট করে ফেলছে আর কি। ভুলটা কি করছে সেটা বলা, ওখান থেকে বোঝা যাচ্ছে কি না? আমি তো আপনার কথা বুঝতেছি না যে সেই ভুলটা কি করেছে। আমি বুঝতেছি না যে সেটা ক্যাপিটালের সাথে কেন যোগ হয়েছে। না, আপনি ক্লিয়ার পড়েন তারপরে বুঝবেন। এটা অন্য কারণে আমি ডেবিট করে ফেলছে সেটা বলছে আর কি স্যার। এখানে ড্রয়িং ডেবিট হবে না স্যার, এখানে তো ভালো করে পড়েন আপু। এটা হচ্ছে আপনার এই যে এই কারেক্টিং ট্রায়াল ব্যালেন্স। আবার পড়েন কারেক্টিং ট্রায়াল ব্যালেন্সের মধ্যে এখানে আপনার ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কোথাও আপনার উইথড্র নাই, কিন্তু এরা একটা এন্ট্রি দিয়েছে আর কি যে 3,200 টাকা ক্যাশ উইথড্র করেছে বাই দা ওনার ওয়াজ ডেবিট টু এবিসি। যদি 3,200 টাকা উইথড্র করে তাহলে সেই ক্ষেত্রে দুইটা উপায় করতে পারেন। এক নম্বরে ক্যাশ তো কমেই যাবে, এটা ঠিক আছে, বাট যদি ড্রয়িং অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে ড্রয়িং অ্যাকাউন্ট হিসাবে আপনি ডেবিট করবেন, আর তা না হলে ক্যাপিটাল থেকে মাইনাস করে দিবেন। স্যার এটা ওনার যে প্রবলেম অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে বলতেছে স্যার, সেই জন্য একটু এরকম বোঝা যাবে না এভাবে। হ্যাঁ
অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে, সেটা দুইটা একসাথে না দেখে বলা যাবে না স্যার, মুখস্থ বলা যাবে না, একটু ক্রিটিক্যাল আছে। ক্যাপিটালের সাথে কেন যোগ করেছে 3200 টাকা, এটা বুঝতেছি না। ক্যাপিটালের সাথে উইথড্র হয়তো ক্যাপিটালের সাথে যোগ হওয়ার কথা না। হ্যাঁ স্যার করেছে, এজন্য বুঝতেছি না আমি। এখন আমি তো বুঝতেছি না, আপনার কথা থেকে আমি বুঝতেছি না। আপু কোশ্চেনটা আমাদের গ্রুপে পোস্ট করেন, আমরা পরে দেখব আর কি সবাই মিলে যদি। হ্যাঁ ওই যে ভালো ভালো সলভার আছে ওনারা সলভ করে দিবেন। স্যার আপনি তো সবচেয়ে বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে, আমরা নেক্সট ক্লাসে প্রবলেম সলভ করব। তার আগে দয়া করে যদি সম্ভব হয় এই একবার সবাই একটু করবেন, এটা না দেখে একা একা করবেন যাতে আমার সাথে মিলে যায়, তাহলে ভাববেন যে আপনার অঙ্ক হয়ে গেছে। অনেক ইফেক্টিভ ছিল। জি, তো আমি ক্লাসের আগে স্যার যদি সম্ভব হয় আমরা যদি শীটটা পাই সেক্ষেত্রে আমাদের স্যার একটু খুব ভালো হয় স্যার। ওকে, কাইন্ডলি একটু আপনি কোঅর্ডিনেট করে একটু আমাদের স্যার প্রোভাইড করে একটু ব্যবস্থা করে দিয়েন স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। আর যদি কারো মেইল অ্যাড্রেস থাকে আমাকে এখনই এই যে নাম্বারটা বলছি এটা দেন, আমি এখনই মেইলটা করে দিচ্ছি। তো আমি করে দিচ্ছি স্যার এখনই আপনাকে এসএমএস। আমার ওই নাম্বারে আপনার মেইল অ্যাড্রেসটা দেন, আমি সেন্ড করে দিচ্ছি। তাহলে বাকি আমি করে দিচ্ছি স্যার। হ্যাঁ, বাকিদের সাথে শেয়ার করে নিয়েন। জি জি শিওর স্যার। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আজকের কোর্সটা এতটা ইফেক্টিভ ছিল যে আমি পানি উঠাই দিয়েছি, ছিল পানি শুকায় গেল। আজকের ক্লাসটা খুবই ইন্টারেক্টিভ ছিল। শুকায় গেল তো ভুলেই গেছি, পানি দিছি, পানি শুকায় গেছে, মরুভূমি হয়ে গেছে। বুঝা গেছে আমাদের